কৃতিকা ভার্সিটিতে প্রবেশ মাত্রই সেই তথাকথিত পরিচিত সিনিয়রদের দেখা মিলল। দল বল নিয়ে তারা কৃতিকাকে দেখা মাত্রই এগিয়ে এলো, যেন সকলে তার অপেক্ষায় ছিল। কৃতিকা অবশ্য আজ তাদেরকে দেখে মোটেও ঘাবড়ে গেল না। ওদিকে তারা কৃতিকার কাছে এসে শুরুতে নোট খাতাগুলো চেয়ে নেয়, এসব আজই তাদের লাগবে। কিন্তু কৃতিকা তার ব্যাগ হতে খাতাগুলো বের করে তাদের হাতে দিতেই যেন মূল বিপত্তি বাধে। এই মেয়ে, এসব কি? তোমার কিনা বলা হয়েছিল সবগুলো নোটস? তাদের মাঝে বলা একজনের কড়া কণ্ঠস্বরে কৃতিকা উল্টো তীক্ষ্ণ স্বরে বলল, দুঃখিত, আমি অসুস্থ ছিলাম, তাই সবগুলো নোট কমপ্লিট করা সম্ভব হয়নি। আপনারা বরং এসবের জন্য অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। এ বলে কৃতিকার স্থান ত্যাগ করতে নিলে আচমকা তার পাশ হতে এক ছেলে কৃতিকার হাত শক্ত করে চেপে ধরে। তোমার সাহস তো কম না, একে তো ঠিকঠাক কাজ করনি, আবার এখন আমাদেরকে শিখাতে এসেছ। আমরা কি করব আর না করব? কৃতিকার হাত ধরায় সে বেশ ক্ষিপ্ত হলো। এক প্রকার হাতটা রাগের বশত ছুঁড়ে ছাড়িয়ে নিয়ে বলল, ভার্সিটি এমন কোনো রুলস নেই যে জুনিয়র সিনিয়রদের কথা মতো এসব নোট দেবে। এরপর কখনো আমাকে বিরক্ত করলে সোজা কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব। এই বলেই কৃতিকা সরাসরি জায়গা ত্যাগ করে। অন্যদিকে পেছন হতে সবগুলো সিনিয়র তার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে থাকে। কৃতিকার মন মেজাজ আজ বেশ গরম বিধায় সে নিজেও জানে না কার সাথে কিভাবে কথা বলছে, আর এখন এসব নিয়ে ভাবতেও চায় না। তবে সিনিয়রদের মাঝে এক বলিষ্ঠ দেহের উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলে হিসিয়ে আওড়ায়, তোমাকে তো আমি দেখে নিব মেয়ে, এমন হাল করব তোমার। বিড়বিড়িয়ে এইটুকু বলতে না বলতেই সে অদ্ভুত ভাবে শয়তানি হাসিতে ত্রিচোখ হাসে। আধের তীব্র মনোযোগে তার ফাইলগুলোর মাঝে ডুবে রয়েছে। আশেপাশের কোনো কিছুতেই তার ধ্যান জ্ঞান নেই। তার বিয়ে কিছু সময়ের জন্য ছুটিতে গিয়েছে, যার ফলে এখন তাকে সব কাজই কিছু বেশি সময় নিয়ে করতে হচ্ছে। কিন্তু এতে আধি মোটেও বিরক্ত নয়, কাজ করতে তার বরাবরই ভালো লাগে। বরাবরের মতো আধি তার রুমে একাই বসে কাজ করছিল, একই সাথে কাজের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে পাশে ফিরে তাকাচ্ছে। রুমের ডান পাশে গ্লাস দিয়ে অপর প্রান্তে সবকিছুই দেখা যায়, বিশেষ করে কৃতিকার সেই নির্দিষ্ট ডেস্ক। কিন্তু আশেপাশে কোথাও কৃতিকাকে নজরে না পেয়ে আধি কিছুটা চিন্তিত। ক্লাসের দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আচমকা তার রুমে কারো আগমন ঘটে। আধি সেদিকে না তাকিয়ে কৃতিকার ভাবনায় ডুবে থাকে। এদিকে রুমে প্রবেশ করা মাত্রই আধির অন্যদিকে আনমনে ভঙ্গিতে দেখে কৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে আধিরের দৃষ্টি অনুসরণ করে পাশ ফিরে তাকাতেই দেখে আধির ঠিক তার ডেস্ক বরাবর তাকিয়ে রয়েছে। এটা দেখা মাত্রই যেন কৃতিকার বিস্ময়ে চোখে জল চলে এলো। একটা মানুষকে সে ঠিক কোন মর্যাদার স্থানে বসিয়েছিল, আর সেই লোকটা ঠিক তাকে কোন নজরে দেখে, এটা ভাবতেই যেন রাগে ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। কৃতিকা তার হাতে থাকা রিজাইন লেটারটা আক্রোশে শক্ত করে চেপে ধরল। নিমিষেই সেটা খানিকটা কুঁচকে যায়। গতকালের চিন্তা ভাবনা মোতাবেক সে আজ অফিসে এসেছে আদিকে রিজাইন লেটারটা জমা দিতে, সোজা এই অফিস থেকে চলে যেতে। কিন্তু একটু দ্বিধা দ্বন্দ্ব তার রয়েই গিয়েছিল। আদৌ সে যা ভাবছে তাই ঠিক নাকি কিছুটা ভুল ত্রুটিও থাকতে পারে, তাই কৃতিকা নিশ্চিত হতে পারছিল না। কিন্তু এই মুহূর্তে আদিরকে এহেন অবস্থায় দেখে সে নিজে হতেই যা ভাবার তা ভেবে নেয়। এদিকে আদিরের ভাবনা কেটে যেতেই সে অকস্মাৎ সামনের দিকে ফিরে তাকায়, আর হঠাৎ এই মুহূর্তে কৃতিকাকে দেখে যেন কিছুটা অপ্রস্তুত হয়। আজকে তো এখনো অব্দি সে কৃতিকাকে কোনো কিছুর প্রয়োজন এখানে ডাকেনি, তাহলে কৃতিকা হঠাৎ আজ আগেই কেন তার কাছে এসেছে? কৃতিকা আসুন। আদিরের ইতস্তত বোধ কৃতিকার কাছে স্পষ্ট। আদির এতদিন তাকে মিস কৃতিকা বলতো, আর এখন সোজা কৃতিকা। কৃতিকার মেজাজ ক্রমশই খারাপ হচ্ছে, তবুও সে চুপচাপ দাঁড়িয়ে নিজেকে সামলিয়ে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে। তার নিরেট অভিব্যক্তিতে আদির কিছুটা অবাক হয়, যেন আন্দাজ করতে পেরেছে কিছু তো একটা ঠিক নেই। কৃতিকা, কিছু হয়েছে? আপনি? আদিরের কথা শেষ হতে না হতেই কৃতিকা তার দিকে এগিয়ে যায় এবং তৎক্ষণাৎ আদিরের সামনে একটা লেটার রেখে দিয়ে শটান ভাবে দাঁড়িয়ে থাকে। এদিকে আদির তার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তো আপনাকে এখনো কোনো ফাইল কিংবা পেপারস এর জন্য ডাকিনি, তাহলে এটা কি? রিজাইন লেটার। কৃতিকার এহেন নির্বিকার কথায় আদির বিস্ময়ে তার দিকে তাকায়। কৃতিকা সম্পূর্ণ নিষ্পৃহে তার দিকে চেয়ে, তার মাঝে বিশেষ কোনো হেলদোলি নেই।
দুজনের মাঝে কিছু সময়ের জন্য পিনপতন নীরবতা চলল। আধির গম্ভীরের সাথে একবার তৃতিকার দেওয়া লেটারটা চেক করে দেখতেই তার কপালে ভাঁজ পড়ে। পরক্ষণে সে তৃতিকার উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলল, এসব কি মিস তৃতিকা? এসবের মানে কি? আধিরের অকস্মাৎ রাগান্বিত গম্ভীর কণ্ঠে তৃতিকা মোটেও ঘাবড়ায় না। সেও যথেষ্ট তীক্ষ্ণ কণ্ঠে জবাব দেয়, এসবের মানে আমি আর এই জবটা করতে চাই না, তাই এটা আমার রিজাইন লেটার। এই পর্যায়ে এসে আধির বসা হতে দাঁড়িয়ে যায়। প্যান্টের এক পকেটে হাত গুজে তৃতিকার দিকে গম্ভীরের সহিত এগিয়ে আসে। এবার তৃতিকা কিছুটা ভীত হলেও নিজেকে সম্পূর্ণ শান্ত রাখে। অন্যদিকে আধির তার উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি কি আমার সাথে মশকরা করতে এসেছেন? পুনরায় আধিরের এহেন কণ্ঠে তৃতিকা শুরুতে কিছুটা অপ্রস্তুত হলেও পরক্ষণেই সে কড়া স্বরে জবাব দেয়, নো স্যার, আমি মোটেও আপনার সাথে কোনো প্রকার মজা। জাস্ট শাট আপ। আপনি এখানে জয়েন হবার আগে জানতেন না যে অফিসে জয়েন করার পর প্রত্যেক এমপ্লয়কে মিনিমাম 2 মাস আগে কাজ করতে হয়? তাহলে 2 দিন যেতে না যেতে আপনি কোন সেলসে নিজের রিজাইন লেটার নিয়ে হাজির হয়েছেন? আধিরের এহেন উচ্চ কণ্ঠে তৃতিকা চমকায়, তবে তার চোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখ জোড়ায় আগুনের ন্যায় ক্ষোভ। এদিকে আধিরের আচমকা রেগে ওঠার স্বভাব নতুন নয়। অফিসের কাজে তাকে প্রায়শই কঠোর আচরণ করতে হয়, কিন্তু সে প্রয়োজন ভেদে নিজেকে সামলে নিতেও পারে। কিন্তু আজ এখানে আচমকা তৃতিকার উপর রেগে যাওয়ায় সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও সে ভারী শ্বাস ফেলে, তৃতিকার দিকে আরেকটু এগিয়ে যায় এবং শান্ত গম্ভীর স্বরে বলে, এক্সট্রা কোনো সমস্যা থাকলে জানাতে পারেন, কিন্তু এভাবে 2 দিন যেতে না যেতে আপনি রিজাইন লেটার দিয়ে যেতে পারেন না। তৃতিকার দৃষ্টি আজ সম্পূর্ণ আধিরের দিকে। সে মোটেও আজ আধিরের চোখে চোখ তুলে কথা বলতে ভীত নয়। ফলে সে নির্বিকার ভাবেই বলে উঠল, সরি স্যার, কিন্তু আমি এই চাকরিটা করতে চাই না। এটা আমার জন্য অনেক ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমি এই শহরে এসেছি শুধুমাত্র আমার পড়াশোনার জন্য, অথচ এসবের কিছুর মাঝে আমাকে দিয়ে ঠিক মতো পড়াশোনাটাই হচ্ছে না। তাই আমার মনে হচ্ছে পড়াশোনার জন্য হলেও আমার এই চাকরিটা ছেড়ে যাওয়া উচিত। তৃতিকার কথায় ওদের কিছু সময়ের জন্য থামে। তৃতিকার হাবভাব অদ্ভুত লাগলেও সেই বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে। পরেক্ষণে তৃতিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ঠিক আছে, ফাইনটা দিয়ে চলে যেতে পারেন। আচমকা ফাইনের কথায় তৃতিকা কিছুটা অবাক স্বরে বলে, কিসের ফাইন? 2 মাসের আগে কেউ স্বেচ্ছায় জব ছেড়ে দিলে তাকে নির্দিষ্ট অ্যামাউন্টে একটি ফাইন জমা দিতে হবে, নয়তো অফিসের সিস্টেম মোতাবেক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই সবকিছু এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টেই দেওয়া ছিল এবং সকল এমপ্লয়ির মতোই আপনিও এগ্রিমেন্টে সাইন করে অফিসে জয়েন করেছেন। আপনার উচিত ছিল সাইন করার পূর্বে সবকিছু একবার ভালো করে দেখে নেওয়া। ফাইনের অ্যামাউন্ট কত? আধি নির্বিকারে জবাব দেয়, 200,000। মানে? তৃতিকা কিঞ্চিত বিস্ময়ের স্বরে আধি তার দিকে মুখ তুলে নিষ্প্রিয় বলল, মানে 2 লাখ টাকা। 2 লাখ? সিরিয়াসলি? এত টাকা আমি কোথায় পাবো? তৃতিকার বিস্ময়কর কথাবার্তায় আধির তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত মৃদু হাসে, পরক্ষণে ভারী কিশোরে আওড়ায়, আপনি কোথায় এত টাকা পাবেন তা দেখার বিষয় তো আমার নয় মিস তৃতিকা। পুরো অ্যামাউন্ট অফিসে জমা না করলে আপনার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, এতে আপনার জেলও হতে পারে। আধিরের কথা বলার ধরন তৃতিকার কাছে অতিরঞ্জিত ঠেকলেও অদ্ভুত এক ভয় কাজ করছে নিজের মাঝে। এদিকে বুঝতেও পারছে না তার আদতে কি বলা উচিত। এদিকে আধির পুনরায় বলে, আপনার জন্য একটা অপশন রয়েছে, চাইলে কাজ লাগাতে পারেন। কেমন অপশন? যেহেতু আপনি পড়াশোনার জন্য জব ছাড়তে চাইছেন, সেক্ষেত্রে আপনার টাইমিংটা খানিক পরিবর্তন করা যেতে পারে, কিংবা আপনি চাইলে আরো কম সময়। আধিরের কথা শেষ হয় না, বরং তার পূর্বেই তৃতিকা বলে ওঠে, প্রয়োজন নেই, আমি সব টাকার ব্যবস্থা করে নেব, আমি এখন আসছি। এই বলে তৃতিকা সরাসরি কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে আধিরও চুপচাপ তার যাওয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে থাকে, একই সাথে ঠান্ডা স্বরে আওড়ায়, জানতাম এর মাঝে নিশ্চিত অন্য কোনো ঘটনা রয়েছে। আধিরের সামান্য কিছু কাজ ছিল বিধায় সে চৌধুরী ম্যানশনে আজ আর সঠিক সময়ে পৌঁছাতে পারল না। যদিও সেখানে যাওয়ার তার বিশেষ কোনো আগ্রহ নেই, কিন্তু তৃতিকা সেখানেই আজকে পড়ায়, আর এই সুযোগে সে তৃতিকার দেখা পাবে। সে সুযোগ আপাতত সে হাতছাড়া করতে চায় না। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। আধিরে দেরি হলো বিধায় সে খানিকটা বিরক্ত। না জানে তৃতিকা আজ পড়িয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা। হাতে সময়ও তো বেশি নেই। আধির গাড়ি ড্রাইভ করতে করতে ভারী শ্বাস ফেলে চৌধুরী ম্যানশনে ফোন করে, আর শুরুতেই ইয়াসের কণ্ঠ শুনতে পায়। কিন্তু এতে সে খুশি না হয়ে যেন হতাশ হয়, কেননা ইয়াস এই মুহূর্তে তার সাথে কথা বলছে মানে আজ তৃতিকার পড়ানো শেষ।
এছাড়া সে আদৌ চৌধুরী ম্যানশনে রয়েছে নাকি চলে গিয়েছে এতেও সে অনিশ্চিত। হে মামু, তুমি কথা বলছো না কেন? ইয়াসের কথায় আধিরের ধ্যান ভাঙে। সে কিঞ্চিত মুচকি হেসে আওড়ায়। বাড়ি কেমন আছো তুমি? আজ তোমার মিস ভালো মতো তোমাকে পড়িয়েছে তো? আধিরের প্রশ্নে ইয়াস খানিকটা গম্ভীর স্বরে দ্বিধা নিয়েই বলে, এই মিস তোতকা, সে তো আজ আসেনি। মাম্মাম ফোন করলে সে বলেছে আমাকে আর তিনি পড়াতে আসবে না। জানো বাড়ি, আমার না অনেক খারাপ লাগছে। ওই মিস তোতকা এমন কেন করলো? আমি নাকি অনেক পচা, কিন্তু আমি তো মিস তোতকার সাথে একটুও দুষ্টুমি করিনি। ইয়াসের কথায় আধিরের কপালে ভাঁজ পড়ে। মনে মনে নিরেট ভাবে আওড়ায়। তার মানে উনি আজ ইয়াশকেও পড়াতে যায়নি। আমার সাহস কত বড়! অফিস ছেড়েছে। তিনি কোন চাউচে এই মুহূর্তে ইয়াশের টিউশনে ছাড়লো? হাউ ডেয়ার শি ডু দ্যাট? মনে মনে রেগে ক্ষিপ্ত হলেও আধির ইয়াসের সাথে স্বাভাবিক স্বরে আর দুটো কথা বলে কল কেটে দেয়। তবে তার মুখশ্রী হতে গম্ভীর্যের ছাপ সরে না। আধি তৎক্ষণাৎ কি যেন ভেবে গাড়ি ঘুরিয়ে রাস্তা পাল্টে। না, এখন সে আর চৌধুরী ম্যানশন যাচ্ছে না, এবার যাবে সোজা তৃতিকার আবাসে। আধির প্রচন্ড দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতেই নানান বিষয়ে ভাবতে শুরু করে এবং তার ভাবনা চিন্তার শেষ প্রান্তে সে কিঞ্চিত বাঁকা হেসে আওড়ায়। মিসেস তেতকা রায়ান চৌধুরী, এই মুহূর্তে আপনাকে সাহায্য না করলে আপনি ঠিক হবেন না। অপেক্ষা করুন, আমি আসছি। আজ অফিস হতে তৃতিকা আগেই বেরিয়ে এসেছে। সময়টা তখন ঠিক বিকেল। ইয়াসকে পড়াতে না গিয়ে সে পাশে এক বাচ্চাদের পার্কে গিয়ে বসেছিল। প্রায় আধ ঘন্টা সেখানে অতিবাহিত করার পর সে বিরক্ত হয়ে স্থান ত্যাগ করে। কিছুই ভালো লাগছে না। ততক্ষণে সে ইয়াসকে পড়ানোর জন্য মানাও করে দিয়েছে। কিন্তু এবার সে কি করবে? জীবন আগে যেমন অগোছালো ছিল, এখন ঠিকই সেরকমই হলো। তৃতিকা রাস্তার এক পাশ দিয়ে আনমনে হেঁটে চলেছে। ভাবছে নতুন একটা টিউশনির খোঁজ করতে হবে, আর সেটা খুব দ্রুতই। কিন্তু মাথার ভেতর হতে ইয়াসের চিন্তাটা বের হচ্ছে না। ছেলেটার সামনে পরীক্ষা, অথচ দুদিন যেতে না যেতেই সে টিউশনিটা এভাবে ছেড়ে দিল। কিন্তু এমনটা না করেও তো উপায় ছিল না। তার জন্য যদি ইয়াসের পরিবারে অশান্তি হয়, এমনটা সে কোনোদিনও চাইবে না। তৃতিকার আনমনে হেঁটে চলার মাঝেই আচমকা কেউ একজন তাকে পিছন হতে এসে ঝাপটে জড়িয়ে ধরে বলে। আচমকা এহেন ঘটনায় তৃতিকা চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে পাশে ফিরতেই দেখে সিমরান দাঁড়িয়ে। সেই সিমরান যাকে সেই নতুন শহরে কিছু সময়ের মাঝেই অপ্রত্যাশিত এক বন্ধু হিসেবে পেয়েছিল। সিমরান এই পথেই নিজের গন্তব্যে যাচ্ছিল, আর ঠিক সেই সময় তৃতিকার ন্যায় কাউকে নজরে পড়তে এসে ধরে নেয় এটাই তৃতিকা। সিমরানের হাসি খুশি মুখ দেখে তৃতিকারও মন ভালো হয়ে যায়। দুজনের এতদিন পর একে অপরকে দেখে বেশ আনন্দিত। ফোন নাম্বার থাকলেও সময় ব্যস্ততার জন্য এর মাঝে আর দুজনের কথা হয়নি। তবে এই মুহূর্তে হঠাৎ একে অপরকে পেয়ে তাদের যেন কথার ঝুলি খুলে গেল। এরপর দুজনে মিলে পুনরায় সে পার্কে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা সহ খাওয়া দাওয়া গল্প করেই নিজেদের বাড়ি ফেরে। এর মাঝে তৃতিকা তাকে তার সমস্যাগুলো নিয়ে সবটুকু না জানালেও একটা টিউশনির ব্যবস্থা করে দিতে বলে, আর সিমরানও তৃতিকার পরিস্থিতি দেখে সাহায্য করতে রাজি হয়। কিন্তু আচমকা চাকরি ছেড়ে দেওয়া কিংবা আধিরের বিষয় নিয়ে তার মাঝে চলা মনস্তাপ সম্পর্কে কিছুই জানায় না। যেন বিষয়টা গোপনে রাখাই উত্তম। শুধু শুধু তার জন্য কারো বদনাম করার কি প্রয়োজন? সে দূরে সরে এসেছে, এটাই তো যথেষ্ট। এসব ভাবতে ভাবতে তৃতিকা বাড়ি চলে আসে। আজ ঠিক সন্ধ্যার মাঝামাঝি সময়ে বাড়ি পৌঁছেছে, কিন্তু বাড়িতে রান্না করা নেই। রাতে কিছু খেতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তৃতিকা তার এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলে নিচের তলার বাড়িওয়ালাদের বাড়িতে যায়। তার আসিফ ভাই যেদিন এসেছিল সেদিন কিছু বাজার সদাই নাকি এই বাড়ির ফ্রিজে রেখে গিয়েছে। শাকসবজি তো প্রায় শেষ, আজ না হয় একটু মাছ মাংসই রান্না করা হোক। সন্ধ্যার আবহে এই জায়গার সর্বত্র এখন ঘন কালো ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়েছে। এই একলা ভাবে অন্ধকার সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতে অদ্ভুত গা ছমছমে শিহরণে তৃতিকার অন্তরাল বারংবার ভয়ে ভীতু হচ্ছে। আচমকা ভয় কেন লাগছে তা তৃতিকা ঠিক বুঝতে পারল না। বিষয়টিকে সে নিজের বাড়াবাড়ি হিসেবে গণ্য করলো। তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বাড়িওয়ালাদের গেটে নক করে, কিন্তু ভেতর হতে কারো কোনো সারা শব্দ মেলে না। আচমকা বাড়ির সবাই কোথায় গিয়েছে তা তৃতিকা বুঝতে পারল না, কিন্তু দরজায় আরেকবার নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা। সে হাত দিয়ে ঠেলে দরজাটা আরেকটু খুলে মাথা উঁচিয়ে ডাকে, আন্টি, আন্টি বাসায় আছেন?
ভেতর হতে কারো কোনো সারা শব্দ নেই। নিচতলা ড্রয়িং রুমটাও কেমন অন্ধকার, শুধু দূরে এক কোণে হলদেটে রঙের বাল্ব নিভু নিভু আলোয় জ্বলছে। কৃতিকার মনে কিছুটা ভয় ঢোকে। সে হুট করে কি যেন ভেবে এখান থেকে চলে যেতে চায়। ঘরে ডাল আছে, আজ না হয় ওটাই রান্না হোক। কৃতিকা এই ভেবে চলে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো। কণ্ঠস্বরেই কৃতিকা বুঝে যায় এটা এই বাড়ির কাজের লোক গোলাপি। মেয়েটার বয়স খুব বেশি না, কিন্তু কথার ঝাঁজে দুদণ্ড টেকা যায় না। কৃতিকা তার কথায় এও বুঝলো গোলাপি এখন হয়তো বাসার একদম ভেতরের দিকে টিভির ঘরে, আর এখানে ফ্রিজটা হলো ড্রয়িং রুমের এক কোনায় রান্নাঘরের পাশেই। গোলাপির কথায় কৃতিকা এটা তো বুঝে গিয়েছে বাড়িতে সত্যিই আজ সে ব্যতীত কেউ নেই, কিন্তু একা একা ভেতরে প্রবেশ করে কিছু নিয়ে যাওয়া ব্যাপারটা তার কাছে মোটেও সুবিধাজনক লাগলো না। তবুও সে ভারী শ্বাস ফেলে বাসার ভেতরে প্রবেশ করে। একই সাথে ধীর পায়ে খানিকটা দ্রুতই ফ্রিজের কাছে গিয়ে নিজের প্রয়োজন মতো তার জিনিসগুলো খুঁজতে লাগলো। এতগুলো ড্রয়ার খুলে উলটপালট করার পরও বুঝতে পারলো না তার জিনিসগুলো মূলত কোনগুলো। কৃতিকা বাধ্য হয়েই জোর গলায় বলে, গোলাপি আপা, সেদিন আমার ভাইয়ের বাড়িতে ফ্রিজে কিছু জিনিস রেখে গিয়েছে, আমার জিনিসগুলো কোনগুলো? কৃতিকার কথায় মেয়েটি ভেতর হতে ঝাঁঝালো স্বরে বলে ওঠে। গোলাপির এহেনা কথায় কৃতিকা ভারী শ্বাস ফেলে। অবশ্য এই মুহূর্তে তাকে না ডাকাই উত্তম। বাড়িতে কেউ নেই, এটাই তো তার একমাত্র সুযোগ। নয়তো এমন সন্ধ্যাবেলায় বসে বসে টিভিতে সিরিয়াল দেখার মতো সৌভাগ্য গোলাপির সহজে হয় না। কৃতিকা ফ্রিজের 2 নম্বর ড্রয়ার খুঁজে দেখে একটা বড়সড় পলিথিন ব্যাগে অনেকগুলো মাছ মাংস ভাগ ভাগ করে রাখা। সাথে এও খেয়াল করলো ব্যাগটা খুলে এখান হতে কিছু জিনিসও সরানো হয়েছে। কৃতিকার আর বুঝতে বাকি রইল না বাড়িওয়ালা তার জিনিস নিজের মতো করে সরিয়ে নিয়েছে। কিন্তু এই নিয়ে সামান্য কথা বললে বাড়িওয়ালা হয়তো বিশাল এক নাটক করে তাকে শেষমেশ বলবে বাড়ি ছেড়ে চলে যেতে। ইচ্ছে ছিল আগামী মাসে অতগুলো টাকা পেয়ে নতুন একটা বাসে উঠবে, অথচ তার আর সেই কপাল হলো কোথায়। কৃতিকা এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলে তার প্রয়োজন মতো জিনিস নিয়ে চলে আসে। দরজা অব্দি এসে দরজাটা আলগোছে চাপিয়ে দেয়। গোলাপিকে ডাকতে চেয়েও আর ডাকে না। শুধু শুধু তার বিরক্তির কারণ হওয়ার প্রয়োজন নেই। কৃতিকা বাসার দরজার সামনে হতে পেছন ঘুরতে না ঘুরতে আচমকা কারোর উপস্থিতিতে সে চমকে ওঠে। কৃতিকা এখান হতে সরাসরি সিঁড়ি বেয়ে তার ঘরেই চলে যেত, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মুখোমুখি হয়ে দাঁড়ায় বাড়িওয়ালার সেই বখাটে ছেলে। কৃতিকা এর নাম না জানলেও ছেলেটার চেহারা আর বিশ্রী অভিব্যক্তি তার স্পষ্ট চেনা। আর আচমকা এই সময় এই ছেলেকে তার এত নিকটে দেখে কৃতিকার কলিজার পানিও যেন শুকিয়ে গেল। সেদিনের চরমারার ঘটনাটা কৃতিকার এখন স্পষ্ট মনে রয়েছে। না জানি এ আজ তার সাথে কি করে বসে। মনের মাঝে চলতে থাকা নানান ভয়ের মাঝেই ছেলেটি তার 32 পাটি দাঁত বের করে বিশ্রী হাসিতে নিঃশব্দে মেতে উঠল। এদিকে কৃতিকা কিঞ্চিত ঢোক গিলে আশেপাশে নজর ফিরিয়ে তাকায়। ছেলেটি তার সামনে এত নিকটে দাঁড়িয়ে যে সে তাকে ধাক্কা দিয়ে দূরে না সরালে কিংবা ছেলেটি স্বইচ্ছে তার থেকে দূরে না সরলে কৃতিকার এখান থেকে উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। কৃতিকা এক পা পিছিয়ে যেতেই সোজা দেওয়ালের সাথে তার পিঠ থেকে যায়। ওদিকে ছেলেটিও যেন আলগোছে তার দিকে এগিয়ে আসে। সর্বগায়ের ভঙ্গিটাই যেন কেমন বিদঘুটে ধরনের। কোনো মানুষ কেন এমন বৈশিষ্ট্যের হবে তা কৃতিকার ধারণাই নেই। কৃতিকা মনে মনে ভীত হলেও ছেলেটির উদ্দেশ্যে কড়া স্বরে আওড়ায়, আমাকে সাইড দেন, আমি আমার ঘরে যাব। কৃতিকার কথা শুনে ছেলেটি ফিক করে হেসে দিয়ে বলে, তোমার ঘরে তো তুমি প্রতিদিনই যাও, আজ না হয় আমার ঘরে আসো বেবি। বাড়িতে গোলাপি ছাড়া কেউ নেই, সবাই আত্মীয়দের বাড়িতে গিয়েছে। 2 দিনের আগে তো ফিরবে না। আর এই 2 দিনে তুমি যদি চাও তুমি আমার সাথেই আমার রুমে আমার খাটেই একসাথে থাকতে পারো। ছেলেটির এহেন কথাবার্তা শুনে কৃতিকার চোখ মুখ শক্ত হয়। চোখের কোণে এক চিলতে পানি চকচক করলেও সে দৃঢ় গলায় বলে, অসভ্য লোক, কেউ এতটা জঘন্য হতে পারে? কৃতিকার রাগান্বিত কণ্ঠস্বরে ছেলেটি আবারও হেসে বলল, অসভ্য বলছো? আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু এটাও জেনে রাখো তুমি আমার কাছে এক রাত থাকলেই আমি তোমার সব দুঃখ সরিয়ে দেব। তোমার তো অনেক দুঃখ, তাই না? একটা মেয়ে সারাদিন বাইরে থেকে কত কষ্টই না করো। ছেলেটির বারবার এমন থেমে থেমে বিশ্রী ভঙ্গিতে বলা কথাগুলো শুনে কৃতিকার আর এখানে দুদণ্ড থাকার ইচ্ছে হলো না। সে আক্রোশে কিছু করে বসবে, ঠিক ততক্ষণে আবার ছেলেটি কৃতিকের গালের এক পাশে আচমকা হাত ছুঁয়ে দেয়। নিমিষেই কৃতিকা বিস্ময়ে কেঁপে ওঠে।
ঘটনাটা এত দ্রুত ঘটে যে সে কিছু বুঝেই উঠতে পারে না। অথচ এহেন কাণ্ডের পর আকস্মিকভাবে তার হাত থেকে মাংসের ব্যাগটা নিচে পড়ে যায়। ছেলেটা মৃদু হেসে নিচে নজর ফেলে সেটিকে এক পলক দেখে পরক্ষণে ধৃতিকার দিকে তাকিয়ে বলে, সময় যত যাবে রাত তত গভীর হবে, এরপর সকাল। তাই বলছি সমস্যা না করে এখনই চলে এসো আমার সাথে। আর যাই কিছু হয়ে যাক, কেউ কোনোদিনও এই ঘটনা সম্পর্কে জানবে না। গোলাপির মুখ রাখার দায়িত্ব না হয় আমাকেই দাও। ছেলেটির কথা শেষ হতে না হতেই ধৃতিকা তার তীব্র আক্রোশে হাত উঁচিয়ে ধরে। শটান করে ছেলেটির গালে হাতের তালুটা সজোরে বসিয়ে দেওয়ার পূর্বেই আজ ছেলেটি তার দুটো হাত শক্ত করে চেপে ধরে। অতঃপর গায়ের সমস্ত শক্তি দিয়ে ধৃতিকার দিকে জোর প্রয়োগ করে। ধৃতিকার আকস্মিকতায় যেন কান্না পাচ্ছে। সে ছাড়া পেতে হাত মোচড়ানো শুরু করতেই ছেলেটি ধৃতিকার একটা হাত ছেড়ে দিয়ে তার চুলের গোছা পেছন হতে টেনে ধরে। নিমিষেই ধৃতিকার ঘাড় পেছনের দিকে বেঁকে যায়। চোখের কিনারা বেয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে। অথচ সেই সবের প্রত্যুত্তর না করেই ছেলেটি তার উদ্দেশ্যে হিসিয়ে বলে, মাগি, তোর সাহস একটু বেশি তাই না? কি ভেবেছিস প্রতিদিন আমাকে চড় মারবি আর আমি বসে বসে আঙুল চুষবো? বিশ্বাস কর, আজ তোকে খাইতে না পারলে মরেও শান্তি পাবো না। আয়, তোকে আমার ঘরে নিয়ে যাই, আয় আমার সাথে। ব্যথার ছুটে ধৃতিকার গলা দিয়ে অস্ফুট স্বরে কিছু আওয়াজ বেরিয়ে আসে। তার উন্মুক্ত এক হাতে ছেলেটি হতে বাঁচতে চেয়েও যেন কোনো উপায় মিলছে না। একই সাথে সে চিৎকার করতে চাইলে ছেলেটি হেলোমেলো হাতে তার মুখও চেপে ধরে। সব মিলিয়ে পরিস্থিতি যখন আরো অবনতির দিকে, তখন অকস্মাৎ মেইন গেটের বাহিরে এক বিশাল বড় 4 চাকার গাড়ির আগমন ঘটে। ভেতরে কি হচ্ছে তা বাড়ির বাহির হতে দেখা যাচ্ছে না। সাথে আধির রায়া নিয়েও জানে না এই মুহূর্তে ধৃতিকার বাড়িতে যাওয়াটা কতটুকু যৌক্তিক। সে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। বড় জঙ্গলের ন্যায় বাগানটা পের হতেই বাড়ির মেইন গেটের কাছে এগিয়ে আসে। তবে এখানকার পরিস্থিতির সম্মুখীন হতে যেন সে মোটেও প্রস্তুত ছিল না। অন্ধকার সিঁড়ির দিকটায় কিছু একটা হচ্ছে। অনেকটা দুজন ব্যক্তির মাঝে ধস্তাধস্তি নেই। নিমিষে আধিরের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে কয়েক পা এগিয়ে আরেকটু সামনে যেতেই বোঝে একটা ছেলে কোনো মেয়েকে টেনে বাসার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর শুধুমাত্র এটুকু আন্দাজ করেই আধিরের রাগ তিত্তির করে বাড়তে লাগলো। মেয়েটিকে আধির তা জানে না। এই অন্ধকারে মেয়েটির মুখ স্পষ্ট নয়, এমনকি ছেলেটিরও নয়। তবে সে এইটুকু জানে এই মুহূর্তে তার সামনে যা হচ্ছে এটা ঘোর অন্যায়। আর সে অন্তত চুপচাপ অন্যায় সহ্য করার মতো ব্যক্তি নয়। আধির আগে পাচ্ছে কিছু না ভেবেই নিজের কোটের হাতাটা খানিকটা গুটিয়ে নেয় এবং অকস্মাৎ এগিয়ে গিয়ে ছেলেটির এক ঝাঁক চুলকে শক্ত হাতে পেছনের দিকে টেনে ধরে। ছেলেটি শুরুতেই বুঝতে পারে না হঠাৎ তার পেছন হতে কে হামলা করে বসলো, আর সে বোঝার মতো বিন্দুমাত্র সময়টুকুও পায় না। তার আগে আধির তাকে এক প্রকার টেনে হিসড়ে মেয়েটি তথা ধৃতিকা হতে দূরে সরিয়ে আনে। অতঃপর আশেপাশে না তাকিয়ে শুরু হয় তার উত্তম মধ্যম দেওয়া। মুখে পেটে একের পর এক ঘুষিতে ছেলেটি প্রায় আত্মরা। একই সাথে মার খেতে খেতে নিচেও ধপাস করে পড়ে গিয়েছে। কিন্তু আধিরের রাগ মোটেও কমছে না। তার রাগ যেন আরো দ্রুত গতিতে বেরিয়ে চলেছে। শেষমেশ সে তার গায়ের কোটটা টেনে খুলে পাশেই ছুঁড়ে ফেলে। এভাবে টাইট ফিটিং কোট পরে মারাটা বেশ অসুবিধার। অতঃপর সে নিজের সাদা শার্টের হাতার বোতামগুলো খুলে হাতা গুটিয়ে কোনোই অবধি টানে। অত্যাধিক রাগে ফর্সা ত্বক যেন লালচে বর্ণ ধারণ করেছে। গোছানো চুলগুলো নিমিষে এলোমেলো বিধ্বস্ত আকারে ছড়িয়ে গিয়েছে। কপালের এক পাশে ঘাম জমেছে। অথচ আদিরের থামার কোনো নাম নেই। সে ছেলেটির গেঞ্জির কলারটা টেনে ধরে উঠিয়ে সোজা দেয়ালের সাথে চেপে ধরে। অতঃপর হিসিয়ে বলে, নাম কি তোর? সাহস কি করে হলো কোনো মেয়ের সাথে এরূপ আচরণ করার? অকস্মাৎ কি হতে কি হয়ে গেল তার কিছুই ধৃতিকার বোধগম্য নয়। সেই ছেলেটি হাতে ছাড়া পেতেই সিঁড়ির এক কোনায় অন্ধকারের মাঝে চুপটি করে দাঁড়ায়। অন্যদিকে কে কাকে ধরে পেটাচ্ছে এতক্ষণ তা না বুঝলেও আচমকা আধিরের কণ্ঠস্বরে ধৃতিকা বিস্ময়ে কেঁপে উঠল। এটা কি আদৌ সত্যি? আধির এসেছে এখানে? কিন্তু কেন? ধৃতিকার মনের অগোচরে থাকা প্রশ্নগুলোর উত্তর মিলল না। তবে আধিরকে এবার থামানোর প্রয়োজন মনে করলো সে। এই মুহূর্তে অন্ধকারে যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু সে কি করবে তাই বুঝতে পারল না। অন্যদিকে ছেলেটি কিছু বলছে না দেখে আধির আবারও তার উদ্দেশ্যে বলে, নাম বলতে বলেছে, নাম বল, নাম কি তোর? ছেলেটি এবার আমতা আমতা স্বরে আওড়ায়, রনি। আধির অন্ধকারের মাঝে কিঞ্চিত বাঁকা হেসে বলল,
রনি, নামটা বেশ ভালো, কিন্তু কাজকর্ম এত অসভ্যের মতো কেন? আমি জানি না মেয়েটা তোর কে, কিন্তু কোন সাহসে তুই তাকে এভাবে টেনে হিচড়ে বাসের ভেতর নিয়ে যেতে চাইছিলে? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তার ন্যূনতম ধারণা কি তোর নেই? আদিরের ঝাঁঝালো কণ্ঠে ধৃতিকাও পাশ হতে কিঞ্চিত শমকায়। এই মুহূর্তে আদিরের কাছে গিয়ে তাকে থামানোর মতো ইচ্ছে তার নেই। বিরক্ত লাগছে তার সবকিছু। ধস্তাধস্তিতে ঠোঁটের এক কোণায় কিঞ্চিত ফেটে রক্ত বেরিয়েছে তার। তবে সে ব্যথার চেয়ে তার অন্তরালের ব্যথাটাই যেন তীব্র। গলার ঠিক মধ্য স্থানে তার সকল কষ্টগুলো অসহনীয় ব্যথার ন্যায় যেন কাটা হয়ে দলা পাকিয়ে রয়েছে। ধৃতিকার চিৎকার করে কাঁদার তীব্র ইচ্ছে থাকলেও সেটা পারছে না। হাত দুটো মুঠো করে সে ঠিক যথাযথ স্থানেই দাঁড়িয়ে রইল। এদিকে আধি তাকে আরো কয়েকবার মারতে না মারতে আচমকা দরজার পাশ থেকে গোলাপি বেরিয়ে এলো। পরনে আটশাট শাড়ি পরা, দেখতেও বেশ অদ্ভুত। বিশেষ করে অদ্ভুত তার সাজগোজের ধরন। এতক্ষণ ধরে বাহিরে এত সব কিছু ঘটে যাচ্ছে, অথচ সে টের পেল এই মাত্র। প্রথমেই সে দ্রুত সিঁড়ির ঘরের লাইটটা অন করে দেয়। অতিরিক্ত কারেন্ট বিল যেন না আসে, তাই এখানকার লাইট সন্ধ্যার পরও কখনো বিশেষ প্রয়োজন ব্যতীত চলে না। হলদেটে বাল্বের আলোয় এবার প্রথমবারের মতো রনির চেহারাটা আদিরের নজরে এলো। মেরে মেরে সেই রোগ চাপা চেহারাটার আকৃতিও যেন আদির পাল্টে ফেলেছে। তবে অকস্মাৎ পেছনে ফিরতে আদি সম্পূর্ণ থমকে যায়। এটা তো ধৃতিকা। ধৃতিকা কেন? খুবই অল্প সময়ের মাঝে আদিরের যা বোঝার তা বুঝে নেয়। একই সাথে নিজের রাগও না কমে যেন উল্টো বহুগুণে বেড়ে যায়। ওদিকে গোলাপি তার বাড়ির মালিকের ছেলে কিভাবে মার খেতে দেখে বিস্ময়ে চেঁচিয়ে ওঠে। তার কণ্ঠে আদিরের ধ্যান ভাঙে। সে গোলাপির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এদিকে আদিরের এহেন চাহানিতে গোলাপি ততক্ষণে চুপ। বাদবাকি আদির নিজে হতেই চাপা গম্ভীর স্বরে বলল, ডোন্ট শাউট অ্যাট অল। মুখ থেকে একটা আওয়াজ বের হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আদির যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য। ওদিকে ধৃতিকার অবস্থাও যেন তাই। আর রনিও এবার আদিরের এমন অভিব্যক্তিতে বেশ ভীত। গোলাপির সাথে কথা বলার ফাঁকি সে সোজা আদিরের পা জড়িয়ে ধরে। স্যার প্লিজ আমাকে আর মারবেন না স্যার, প্লিজ একটু আমার, স্যার মাফ করুন আমার। রনির কথা শুনে গোলাপিও পাশ হতে অনুনয় ও ভীতস্বরে আওড়ায়। গোলাপির কণ্ঠস্বর ভেজা, ভয়েই যেন তার এই দশা। ওদিকে আদিরও ক্রমান্বয়ে শান্ত হতে শুরু করেছে। নিজেকে সামলে দ্রুত তার ফোনটা বের করে এবং সরাসরি তার পরিচিত এক পুলিশ অফিসারকে কল করে বলে, অফিসার, আমি এআরসি বলছি। আশা করে জেনেছেন আমাকে একটা হেল্প করতে হবে। এই মুহূর্তে আপনার কাছে লোক পাঠান, একটা বাস্টার্ডকে জেলে ভরতে হবে। আদিরের কথাবার্তার ধরনে রনি বিষয়টা বুঝে যায়। সে এবার ভয়ে আতঙ্কে সোজা আদিরের পা জড়িয়ে কেঁদে বলে ওঠে, স্যার মাফ করুন, আমাকে যা ইচ্ছে করুন, তবুও পুলিশে দেবেন না স্যার, প্লিজ। চমকা পুলিশের কথা শুনে গোলাপিও ঘাবড়ে যায়। যথারীতি সেও এবার আচমকা আদিরের পা জোড়া পাশ থেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। গোলাপি জানে রনির স্বভাব চরিত্র ভালো না, কিন্তু রনির বাবা মা এসে যদি জানে তাদের অনুপস্থিতিতে এত কিছু ঘটে গিয়েছে, তাহলে শেষমেশ তাকেই না কিছু করে বসে। এতিম হওয়ায় ছোট থেকেই সে এ বাড়িতে মানুষ হয়েছে, আর এখন যদি কোনো কারণে তাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে সে যাবে কোথায়? সব মিলিয়ে গোলাপের ভয় পাওয়াটাও যেন স্বাভাবিক। এদিকে আদির বেশ অস্বস্তিতে পড়ে যায়। তার রাগও ধীরে ধীরে কমতে শুরু করে। অতঃপর সে ভারী শ্বাস ফেলে পুলিশের উদ্দেশ্যে বলে, অফিসার, আমি আপনাকে পরে ফোন করছি। এই বলে সে ফোন কেটে দেয়। কিন্তু তার আগেই পরিধি এখনো পুরোপুরি কাটেনি। সে পেছন ফিরে এক পলক নিস্তব্ধ বিধ্বস্ত ধৃতিকাকে দেখে। এক এলোমেলো মানবী হয়ে দাঁড়িয়ে সে। তার চেহারার হাল দেখা মাত্রই যেন আবারও আধিরে রাগ বেড়ে যায়। সে তবুও নিজেকে সামলে দাঁতে দাঁত পিষে রনির উদ্দেশ্যে বলে, এটা শেষবার, এরপর জান বের করে হাতে ধরে দেব। আধির এই বলেই থামে। সে ভারী ভারী শ্বাস ফেলছে। রাগ কমেও যেন কমছে না। ওদিকে আধিরের অভিব্যক্তি আর সামান্য ছাড় পেতে গোলাপের অনেকে নিয়ে বাসার ভিতর ঢুকে যায় এবং তৎক্ষণাৎ ভয়ে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে খানিকটা সময় নিয়ে আধি নিজেকে স্থির করে। পরক্ষণে সে পেছনে ফিরে তাকায়। এখানে ধৃতিকার উপস্থিতি ছিল আধিরের জন্য সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। সে কখনোই ভাবতে পারেনি রনির সাথে যে মেয়েটার ধস্তাধস্তি চলছে সে আদতে ধৃতিকা। আধির ভারী শ্বাস ফেলে ধৃতিকার দিকে এগিয়ে যায়। ধৃতিকার অভিব্যক্তি ঠিক স্পষ্ট নয়, ঠিক ঝড় আসার এক মুহূর্তে নেই সে স্তব্ধ। এদিকে ধৃতিকার প্রতি আধির রাগটাও যেন কম নয়। সে ভারী কিশোরে ধৃতিকার উদ্দেশ্যে বলে,
এসব কি ধৃতিকা? এই মুহূর্তে এসব কি হচ্ছিল? এই ছেলেটা আপনার কিছু হয়? ধৃতিকা কিছু না বলে আধিরের দিকে নিষ্পলক চাহনিতে তাকায়। আধির তার বিধ্বস্ত চেহারায় কিঞ্চিত চমকে ওঠে। এই প্রথম সে ধৃতিকাকে এহেন অবস্থায় দেখছে। তবে ঠোঁটের কিনারায় সামান্য কাটা দেখে তার রাগও যেন পুনরায় চারা দিয়ে ওঠে। আধির চোয়াল শক্ত করে ধৃতিকার দিকে তাকিয়ে, অন্যদিকে ধৃতিকাও কিছু না বলে সিক্ত নয়নে তীক্ষ্ণ দৃষ্টিতে আধিরকে দেখছে। ধৃতিকা কিছু বলছে না দেখে আধির খানিকটা বিরক্ত হয়। সে বিরক্ত নিয়ে পুনরায় চাপা গম্ভীর স্বরে বলে, ধৃতিকা, আমি কিছু বলছি আপনাকে। কি হচ্ছে আপনার? এমন অদ্ভুত বিহেভ কেন করছেন? এমন পরিস্থিতিতে আদিরের রাগ দেখানোটা আদৌ যৌক্তিক না হলেও ধৃতিকাও যেন বেশ ক্ষিপ্ত স্বরে বলল, কেন এসেছেন এখানে? ধৃতিকার অভিব্যক্তিতে আধিরের কপালে ভাঁজ পড়ে। সে আবারও চাপা স্বরে বলে, কেন এসছে মানে? আগে এটা বলুন। এই ছেলের সাথে আপনার... কেন বলবো আমি? আপনি আমার কি হন শুনি? আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, এজন্য অনেক অনেক শুকরিয়া। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে মোটেও নাক গলাবেন না। এবার আমাকে রেহাই দিন। ধৃতিকা এই বলতে না বলতেই তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কোনো মতে তা আড়াল করে দ্রুত আধিরকে পাশ কাটিয়ে চলে যায়। আচমকা ধৃতিকার এমন আচরণ সত্যি আধিরের কাছে বেশ আশ্চর্যজনক। আধিরের মাঝে এখন রাগ, খুব বিস্ময়ে গড়া এক মিশ্র অনুভূতি চলছে। তবে ধৃতিকার সিঁড়ি বেয়ে ওঠা দেখে সে তৎক্ষণাৎ তার পেছন পেছন এগিয়ে যায়। মিস ধৃতিকা, দারুণ বলছে। আধিরের শাসানো কণ্ঠস্বরে ধৃতিকা থামে না। তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে। সে কোনো মতে তার হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে ছুটে নিজের ঘরে দরজা খোলে। সরাসরি ভেতরে প্রবেশ করেই সে দরজাটা লাগিয়ে দিতে উদ্বিগ্ন হয়। আর ঠিক তৎক্ষণাৎ আধির দরজার কপাট দু হাতে ঠেকিয়ে ধরে। ধৃতিকা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও সম্পূর্ণভাবে দরজা লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে আধিরও তার সর্বোচ্চ জোর দিয়ে দরজার কপাটগুলো শক্ত হাতে ধরে থাকে। কি সমস্যা কি আপনার? এসব কোন ধরনের অসভ্যতা? আধিরের কথা শুনে ধৃতিকাও চাপা স্বরে বলে ওঠে, অসভ্যতা আমি নই, আপনি করছেন। চলে যান এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি মিস ধৃতিকা। আমার আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা বলার নেই। দুজনের এমন ঋষার দ্বন্দ্বের মাঝে ধৃতিকা জোর খাটিয়ে দরজা বন্ধ করতে নিলে আধির এবার অসহ্য হয়ে এক প্রকার দরজায় ধাক্কা দিয়ে ধৃতিকাকে দূরে সরায়। ধৃতিকা নিজেকে সামলে নেওয়ার আগে আধির ঘরের ভিতরে প্রবেশ করে তৎক্ষণাৎ দরজা লাগিয়ে দেয় এবং এক মুহূর্তেও দেরি না করে আক্রোশে সরাসরি ধৃতিকার হাত দুটো শক্ত করে চেপে ধরে। উল্টো ধৃতিকাকেই দরজার গায়ে ঠেকিয়ে সে ধৃতিকার দু হাত শক্ত করে দরজার দেয়ালে চেপে ধরে হিসহিসিয়ে আওড়ায়, আমাকে আরেকবার নিজের তেজ দেখাতে এলে সোজা মেরে ফেলবো। I will never tolerate anyone try to dominate me. আধিরের হুমকিতে ধৃতিকা মোটেও ভীত হয় না। তার রাগও যেন ক্রমশই বেড়ে চলেছে। আধিরের এমন আচরণ সে কোনোদিনও প্রত্যাশা করেনি। অথচ তার মনের মাঝে যে সন্দেহগুলো ঘুরপাক খাচ্ছিল তা যেন আধিরের প্রতিটি কার্যক্রমের নিমিষেই সঠিক বলে নিশ্চিত হচ্ছে। আধিরের কথার প্রতি উত্তরে ধৃতিকাও জোর গলায় বলে, কেন এরকম করছেন? কি চাই আপনার? আধির কিছু সময়ের জন্য ধৃতিকার জ্বলন্ত আগুনের ন্যায় চোখ জোড়া দিকে তাকিয়ে থাকে। ধৃতিকার ঠোঁটের কোনায় কিঞ্চিত রক্তের ফোঁটা যেন অজান্তেই তার অন্তরালকে তোলপাল করে তুলছে। ভেজা সিক্ত মুখশ্রীতে আধিরের সর্বস্ব এখন বিমোহিত। আধির এহেন পরিস্থিতিতেও ধৃতিকার সবকিছু খুঁটিয়ে দেখতে দেখতেই কিঞ্চিত ঢোক গেলে পরক্ষণেই কিছুটা সময় নিয়ে নির্বিকারে বলে ওঠে, আপনাকে? আধিরের অভিব্যক্তিতে ধৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে বিস্ময়ে আধিরের দিকে নিষ্পলক চাহনিতে তাকিয়ে থাকে। এদিকে আধিরের যেন কথাটা বলার পর হুঁশ ফেরে। সেও অনেকটা ইতস্তত হয়েও দ্রুত নিজেকে সামলে নিয়ে ধৃতিকার উদ্দেশ্যে বলল, আপনাকে আমাদের অফিসে চাই। আধির এটুকুই বলেই থামে। তার কথাটা গোছানো হলো না। এদিকে ধৃতিকার কপাল আরো বেশি কুঁচকে যায়। সে কিছু একটা বলতে নেবে তার পূর্বে আধির তাকে ছেড়ে দেয়। খানিকটা সময় পাশে ফিরে নিজের স্থির রাখে। তবে তার পর মুহূর্তেই সেই রাগান্বিত গম্ভীর অভিব্যক্তিতেই ধৃতিকার উদ্দেশ্যে বলে, আজ অফিস থেকে কাউকে না বলে বেরিয়ে গেছেন, ভালো কথা, কিন্তু ইয়াশকে পড়াতে যাননি কেন? আধিরের কড়া স্বরে ধৃতিকা নিজেকে তটস্থ করে। এবার সেও খানিকটা ঝাঁঝালো কণ্ঠে বলল, কারণটা তো আমি ঈশানী আপুকে ফোন করে জানিয়ে দিয়েছি, তাই আপনাকে আলাদাভাবে বলার আর কোনো প্রয়োজন মনে করছি না। আমি ইয়াশের গার্ডিয়ান, তাই। জি আমি জানি আপনি ইয়াশের গার্ডিয়ান, কিন্তু তাই বলে আমি নিশ্চয়ই এখন ইয়াশের 14 গোষ্ঠীকে খুঁজে জানাতে যাব না যে আমি কেন তাকে পড়াতে পারবো না।
কৃতিকার কথাবার্তাগুলো আধিরের কাছে বেশ অভদ্রের মতো লাগলো। এটা যেন তার দেখা নতুন এক তৃতিকা। কিন্তু তৃতিকার এত আগের বিষয়টাও সে ঠিক বুঝতে পারছে না। তবুও সে নীরের স্বরেই বলল, ইয়াসের সামনে মাসে পরীক্ষা, আপনি যখন তাকে দুদিন পড়াতে না পড়াতে ছেড়ে দেবেন, তো একবারই কেন ওকে পড়ানোর ডিসিশন নিয়েছিলেন? তৃতিকা আধিরের আগের বিষয়টা বুঝে, ফলাফল স্বরূপ সে কিছুটা শান্ত হয়ে আওড়ায়। এর জন্য সরি, কিন্তু আমার মনে হয় আগে আমার নিজের পড়াশোনাতে ধ্যান দেওয়া উচিত। আপনি একটু বেশি স্বার্থপরের মতো চিন্তা করছেন না? তার চেয়ে বড় কথা, টিচার হতে যাওয়া মানুষ এত ইউজলেস হয় কি করে? বাকিদের কথা জানি না, কিন্তু আমি এমনই। আধির তৃতিকার অভিব্যক্তিতে গম্ভীর্যের সহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। এতে তৃতিকার মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না। সে নিজেও যেন আধিরকে প্রতিরোধ করতে সর্বোচ্চ দিয়ে তৈরি হচ্ছে। এদিকে আধির পুনরায় তার দিকে এগিয়ে আসে, ঠোঁট চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। কপালের পাশে এলোমেলো হয়ে পড়া চুলের মাঝে নিজের বুড়ো আঙ্গুলটা খানিক কপালের ত্বকে ঘষে নিয়ে তৃতিকার দিকে তাকায়। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পুনরায় ভারিক্কি স্বরে বলে, আপনার সমস্যাটা কি স্পষ্ট করে বলতে পারবেন? আপনি? তৃতিকার এই স্পষ্ট নির্বিকার অভিব্যক্তিতে আধির বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকে। কিছুটা সন্দিহান স্বরে বলে, মানে? তৃতিকা যেন এবার নিজের ভেতরে থাকা সকল ঝাঁজ বের করার এক মোক্ষম সুযোগ পেয়ে যায়। সে একটুও সময় নষ্ট না করে নিজের অভ্যন্তরের সকল রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ করে বলতে শুরু করে। মনে হলো আমার বর্তমান সব সমস্যার জন্য একমাত্র দায়ী আপনি। আমি কখনো আপনার অফিস ছাড়তাম না, কখনোই ইয়াসকে পড়ানোও ছাড়তাম না যদি আপনার চরিত্রটা ঠিক থাকতো। আমি আপনাকে কখনোই ভিন্ন কোনো নজরে দেখিনি। শুধু গুরুজন হিসেবে, অফিসের বস হিসেবে যতটুকু সম্মান করা যায় আমি তাই করেছি। কিন্তু আপনি তৃতিকা বলতে বলতে অকস্মাৎ থেমে যায়। আধিরের সামনে হুট করে এসব বলে ফেলায় সে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। একবার মনে হচ্ছে মনের ভেতরে থাকা সবকিছু আজ উগরে দিয়ে কাহিনীর সমাপ্তি করুক, কিন্তু পরক্ষণে আধিরের শান্ত গম্ভীর অনমূর্তির ন্যায় অবয়ব তার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলছে। এদিকে তৃতিকা থেমে যেতে আধির কপাল কুঁচকে তৃতিকার দিকে দু পা এগিয়ে আসে, তার চোখে মুখে তীব্র বিস্ময়ের ছাপ। আধির তার বিস্ময়ের স্বরে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, কি বলতে চাইছেন? আধিরের নিঃশব্দের হুমকি স্বরূপ কণ্ঠে তৃতিকা কিছুটা ঘাবড়ে যায়। তবুও সে প্রায় হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় জোর গলায় বলে ওঠে, আই এম সরি, বাট মিস্টার অধীর রায়ন চৌধুরী, আপনার চরিত্রের সমস্যা রয়েছে। নয়তো কেউ কি করে নিজের স্ত্রী সন্তান? তৃতিকার কথা আর সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বে আধির তার শক্ত হাতে তৃতিকার গাল চেপে ধরে এবং সে একই বল প্রয়োগেই তৃতিকাকে ধাক্কা দিয়ে পুনরায় দরজার সাথে ঠেকায়। আচমকা এহেন কাণ্ডে তৃতিকার মাথার পেছনে খানিকটা ব্যথা পেলেও আধিরের সেসবে খেয়াল নেই। তৃতিকার গাল এমন ভাবে চেপে ধরেছে যেন ছিয়ালের হাড় খোল সব ভেঙে দিবে। তৃতিকা ব্যথার চোটে অস্ফুট স্বরে গোঙানির ন্যায় আওয়াজ করে। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে নিমিষেই। ঠোঁটের কোনায় কেটে যাওয়া অংশ হতে অত্যাধিক চাপ প্রয়োগে এবার নিমিষেই রক্ত গড়িয়ে পড়ে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সাহস কি করে আমার চরিত্র নিয়ে কথা বলার? আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার আপনি কে? আমাকে চেনেন আপনি? আমার পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কতটুকু চেনেন আপনি আমায়? আধিরের ফর্সা কপালে রগ লাল হয়ে ফুলে উঠেছে, চোয়াল যেন পাথরের ন্যায় শক্ত। ওদিকে তৃতিকার গাল চেপে রাখা অবস্থাতেও সে চাপা স্বরে আওড়ায়, চেনার তো বিশেষ কোনো প্রয়োজন দেখছি না। আপনারা সব পুরুষরা একই রকম। কেউ শুধু ওই রনির মতো ভেতর বাহিরে সব দিক হতে নিজের খারাপ সজ্জিত রাখে, আর কেউ আপনার মতো ভদ্রতার পোশাকের আড়ালে নিজের দুশ্চরিত্রতাকে লুকিয়ে রাখে। আধিরের মেজাজ এবার নিমিষে আরো বেশি বিগড়ে গেল। সে তৃতিকার গালটা আরো শক্ত করে এক হাতে চেপে ধরে, তার অন্য হাতটা তৃতিকার বাহুতে শক্ত করে চেপে রাখা। আধির তার অত্যাধিক রাগের দরুন নিজের সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করে। শেষমেশে বাস্টারটার সাথে আমার তুলনা করলে? আধির নিজের কথা সম্পূর্ণ করে না। অত্যাধিক রাগে সে এখন হিতাহিত জ্ঞান শূন্য, কখন কি করে ফেলে নিজেও জানবে না। ওদিকে তৃতিকার দিকে নজর পড়তেই সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তৃতিকার ঠোঁটের এক কোণা হতে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে। আধির পুনরায় নিজের ধ্যান হতে বিঘ্নিত হয়। আবেশে তৃতিকার গাল হতে নিজের বল প্রয়োগ সম্পূর্ণ কমিয়ে দেয়। শিথিল হয় তার হাতের বাঁধন। আধির আলতো ভাবে তৃতিকার ঠোঁটের পাশে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে রক্ত মুছে দিতে উদ্বিগ্ন হয়।
তবে তার এই ইচ্ছেটা পূরণ হতে নিয়েও হয় না। কৃতিকা নিজেকে ছাড়া পেতেই আগপাজ কিছু না ভেবে সহসাই আধিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আধির নিজের খেয়ালে হারিয়েছিল বিধায় সে কৃতিকার সামান্য ধাক্কাতেও পিছিয়ে যায়। একই সাথে নিজের ভাবনা হতে বেরিয়ে আসে। আধির আরো কিছু বলতে নেবে তার পূর্বেই কৃতিকা জোর স্বরে বলতে শুরু করে, বলবো না তো কি করব? বেরিয়ে যান আপনি এখান থেকে। আমি আপনার কে হই শুনি? কেউ হই না। আমাদের মাঝে বিশেষ কোনো সম্পর্ক কিংবা পরিচয় তো নেই। তাহলে বারবার কেন আপনি এরকম আচরণ করেন? আপনার এসব আচরণে কি প্রমাণ করতে চান? ঘরের স্ত্রী সন্তান রেখে মেয়ের বয়সে এক মেয়ের সাথে আপনার কিসের এত আধিক্যতা? কৃতিকার কথাবার্তায় আধিরের কপাল কুঁচকে যায়। অবাক চাহনিতে সে কৃতিকার দিকে তাকিয়ে থাকে। কৃতিকা এসব কি বলছে? তার ঘরে স্ত্রী সন্তান, এরা আবার কোথায় থেকে এলো? আধির কিছুটা অবাক হয়ে কৃতিকার দিকে এগিয়ে যায় এবং কৃতিকার উদ্দেশ্যে সন্দেহান স্বরে আওড়ায়, কৃতিকা, আপনি কি সব? আধিরের কথা শেষ হতে না হতে কৃতিকা পুনরায় জোর গলায় বলে, সাধু সাজতে এসেছেন? ভেবেছেন আমি কিছু বুঝি না? ঈশানী আর ইয়াসের মতো বউ আর ছেলে থাকা সত্ত্বেও আপনি আমার কাছে কেন পড়ে আছেন? আপনি যা আচরণ করেন তা মোটেও স্বাভাবিক নয় মিস্টার অধীর রায়ন চৌধুরী। কৃতিকার কথা শেষ হতে না হতেই অকস্মাৎ এক শক্ত পোক্ত হাতের থাপ্পড় তার গালে এসে লাগে। নিমেষেই কৃতিকা হতভম্ব হয়ে থমকে যায়। বিস্ময়ে সে গালে হাত চেপে আধিরের দিকে তাকিয়ে থাকে, অথচ আধিরের এতে কোনো হিলদোলি নেই। উল্টো সে কৃতিকার দিকে তেড়ে এসে তার হাত দুটো শক্তভাবে দেয়ালের সাথে চেপে ধরে। কৃতিকার চোখে চোখ রেখে সম্পূর্ণ ক্ষীণ দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে হিসহিসিয়ে আওড়ায়, ডোন্ট ক্রস ইউর লিমিট। না জেনে বুঝে উল্টোপাল্টা কথা বলবেন না। হ্যাঁ, আমি ইয়াসের গার্ডিয়ান। সে আমার ছেলে, কিন্তু সে আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে। কেননা ঈশানী আমার বোন। কৃতিকা ভেবেছিল সে আজ আদিরকে এভাবে চড় মারার ফল হিসেবে অন্তত কড়া কয়েকটা কথা শুনিয়ে দেবে। একই তো দোষও করেছে, আবার তারই ঘরে ঢুকে তার উপরই জোর খাটাচ্ছে। কিন্তু আচমকা আধিরের কথা শুনেই যেন তার সকল রাগ, ক্ষোভ, ঘৃণা পানি হয়ে যায়। এটা আধি কি বলল? ঈশানী তার বোন? কিন্তু সে তো ভেবেছিল কৃতিকার চিন্তা ভাবনা ফুরানোর আগেই আধির তীব্র তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে কৃতিকাকে ছেড়ে দেয়। চোখে মুখে তার তীব্র রাগের স্পষ্ট ছাপ। তার এক থাপ্পড়ে কৃতিকার গাল হয়তো প্রায় ফেটে গিয়েছে, কিন্তু সেসবে নজর দেওয়ার আর আধিরের সময় কই। সে নিজের শার্টের হাতাটা আরো খানিকটা গুটিয়ে নেয়। অতঃপর কোমরে দুপাশে হাত রেখে বিধ্বস্ত চাহনিতে ঘাড় কাত করে সে কৃতিকাকে দেখতে থাকে। কৃতিকা এদিকে হতভম্বের ন্যায় ভাবছে তার এই মুহূর্তে ঠিক কি করা উচিত। স্থির দাঁড়িয়ে থেকেও যেন সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় অভ্যন্তরে ছটফট করছে। কৃতিকা ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে তার পূর্বে আধির কৃতিকার উদ্দেশ্যে বলে, সরি মিস কৃতিকা, আই এম রিয়েলি সো সরি। নেক্সট টাইম আমার মতো দুশ্চরিত্রকে আর আপনার সামনে দেখতে হবে না। এই বলে আধির দরজার দিকে পা বাড়ায়। দরজার পাশেই দাঁড়িয়ে থাকা কৃতিকা কিছু বলতে নেবে তার পূর্বেই আধির কৃতিকার দিকে গম্ভীর সহিত শীতল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমার অফিসের জন্য আপনাকে আর কোনোদিনও না দেখে বিরক্তির জন্য দুঃখিত মিস। এই বলেই সে দরজাটা খুলে আশেপাশে না তাকিয়ে গটগট শব্দ করে বেরিয়ে গেল। অন্যদিকে কৃতিকা হতভম্বের নেই পিছন হতে আধিরকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। একই সাথে অস্ফুট স্বরে সে আওড়ায়, এটা আমি কি করলাম? এদিকে আধির ততক্ষণে নিচে নেমে এসেছে। সিঁড়ির কাছেই ধুলোতে তার কোট পড়েছিল। সে কোনো মতে তা উঠিয়ে নিয়ে ছেড়ে নেয়। পরক্ষণেই তীব্র রাগের সহিত গাড়ি নিয়ে বাড়ির সীমানা পেরিয়ে গেল। পরদিন বিকেল বেলা কৃতিকা যথারীতি আজ আর অফিসে যায়নি। ওখানে যাওয়ার সাহস কিংবা মন মানসিকতা কোনোটাই তার নেই। কিন্তু আজ দুপুরে ঈশানী আবারও তাকে কল করেছিল। ইয়াসের সামনে পরীক্ষা। এই মুহূর্তে হুট করে টিউশনি ছেড়ে দেওয়াটা বেশ স্বার্থপরের মতো দেখায়। এই ভাবনায় আজ বিকেল হতেই কৃতিকা চৌধুরী ম্যানশনে এসেছে। ভেবেই নিয়েছে আর যাই হোক এখানে অন্তত আধিরের দেখা সাক্ষাৎ মিলবে না। কিন্তু বাড়িতে প্রবেশ মাত্রই সে ভিন্ন চিত্র দেখল। আধির আজ একদম নর্মাল সাদা পাঞ্জাবিতে সোফায় বসে রয়েছে। তার পাশে হাফসা বেগম। দুজনে মিলে টুকটাক নানান কথাবার্তা বলছে। বেশিরভাগই আধিরের বিয়ে সম্পর্কিত বিষয়। সেসব নিয়ে আধিরের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। একই সাথে তার মন মেজাজও আজ যথেষ্ট খারাপ।
আধির বাপ, একটু বোঝার চেষ্টা কর। আর কতকাল এভাবে একলা একলা থাকবা? এবার তো একটু বিয়ে শাদী করো বাপ। হাফসা বেগমের ফিসফিস করে বলা কথায় আধির মৃদু বাঁকা হাসে। তার ধ্যান জ্ঞান পড়ে আছে ধৃতিকার গতকাল বলা কথাগুলোই। ধৃতিকার কথাবার্তার মাঝে সে অনেক কিছুই আন্দাজ করে নিয়েছে। এও বুঝতে পেরেছে গত কিছুদিনের তার সকল আচরণই হয়তো একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে ছিল, যা ধৃতিকার কাছে মোটেও পছন্দ কিংবা গ্রহণযোগ্য নয়। আদির ভেবে পাচ্ছে না তার মতো ব্যক্তির হুট করে এত পরিবর্তন কিভাবে হলো, সে কিভাবে এত ইম্যাচিওরের ন্যায় কাজকর্ম করছে। আর যাই হোক, সে একটা ডিসিশন নিয়ে ফেলেছে। ধৃতিকা তার সম্পর্ক পূর্ববর্তী সময়ে যাই থাকুক না কেন, এই যুগে এসে তাদের এই সম্পর্কের কোনো মূল্য নেই। ধৃতিকা তো গতকাল বলেই দিয়েছে সে নাকি তার মেয়ের বয়সী। তাহলে কিভাবে তাদের এই অসম সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক হতে পারে? আধিরের এভাবে ভাবনায় হারিয়ে যেতে দেখে পাশ হতে হাফসা বেগম কিছুটা বিরক্তির সহিত শ্বাস ফেলে। আধির, আমার কথা শুনতে পারছো নাকি? আধিরের উদ্দেশ্যে বলে। হাফসার কণ্ঠে আধিরের ধ্যান ফেরে। সে হাফসার দিকে ফিরে তাকাতে না তাকাতে হাফসা তার উদ্দেশ্যে বলে, ইয়াসের ম্যাডাম তো চলে গিয়েছিল। ঈশানী আজকে ফোন করেছিল বলে সে আসবে। আর আমিও বলি তোমাকে, মেয়েটা কিন্তু বেশ সুন্দর, যথেষ্ট নর্ম ভদ্র, আবার এতিম মানুষও। তোমার কি মনে হয় না মেয়েটাকে নিয়ে তোমার এক ধাপ বেশি ভাবা উচিত? হাফসার কথার ইঙ্গিতে আধির ভারী শ্বাস ফেলে। ধৃতিকা যে আজ এখানে আসবে তা সে জানতো না, কিন্তু আপাতত হাফসা বেগমের কথায় সে খানিকটা তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে বলল, না, ভাবছি না, আর ভাবতেও চাই না। সে আমার মেয়ের বয়সী এক নারী। ঠিক বয়সে বিয়ের সাথে করলে তার মতে হয়তো এক মেয়ে আমার ঘরে থাকতো। আদিরের এহেন কথায় হাফসা বেগম তবদা খেয়ে যায়। এটা কেমন কথার ধরন? এদিকে আদির এই বলেই উঠে দাঁড়িয়েছে, এখানে থাকতে আর ভালো লাগছে না। যদিও তার শেষ কথাটা সে নিজের মতে তাচ্ছিল্য রূপেই বলেছে, কিন্তু এসবে আর কার কি এসে যায়। এদিকে আবার ধৃতিকা সোফার পাশ দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল। ফলাফল স্বরূপ দুজনের শেষ কথাবার্তায় সে অনেক কিছুই বুঝে যায়। কিছুটা হতভম্ব হয়েই ধৃতিকা সেথায় দাঁড়িয়ে থাকে। এরই মাঝে আধির উঠাতে আড়াতেই হাফসার নজর ধৃতিকার দিকে যায়। সে ধৃতিকার নাম ধরে ডাক দিতে আধির ধৃতিকার দিকে এক পলক চেয়ে দেখে। ধৃতিকার নজর শুরু হতেই আধিরের দিকেই ছিল। প্রথমত আজ এখানে আদিরকে দেখে সে বেশ চমকে গিয়েছে, কারণ ব্যাপারটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। আর তার মাঝে আধিরের আবার তার দিকে আচমকা তাকাতেই দুজনেই চোখাচোখি হলো। এই যে ম্যাডাম, কি হয়েছিল তোমার শুনি? এদিকে আসো তো। হাফসা বেগমের হাস্যোজ্জ্বল ডাকে ধৃতিকা তার দিকে এগিয়ে যায়, যদিও তার সম্পূর্ণ আর চোখা নজর তখনও আধিরের দিকে। অন্যদিকে ধৃতিকাকে এগিয়ে আসতে দেখে আধির চোখ নামিয়ে নেয় এবং এক প্রকার ধৃতিকাকে উপেক্ষা করে সে সরাসরি বাড়ির বাইরের দিকে চলে যায়। আধিরের বিষয়টা ধৃতিকা বেশ বুঝতে পারে, কিন্তু এর চেয়ে তার আর বলা বা করারই বা কি আছে। কিন্তু ধৃতিকা ভারী শ্বাস ফেলে হাফসার কাছে এগিয়ে যেতেই তিনি শুরুতেই বিস্ময়ের সাথে বলে ওঠে, হ্যাঁ গো মেয়ে, তোমার গালে ওটা কিসের দাগ? কেউ মেরেছে নাকি? আহারে, কেমন 5টা আঙ্গুল গালের মধ্যে বসিয়ে দিয়েছে। কে করেছে শুনি এমন আহাম্মকের মতো কাজ? হ্যার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? শুরুতেই যে হাফসা এই বিষয়ে কথা বলবে তা ধৃতিকাও বুঝতে পারেনি। তার এসব নিয়ে তো তেমন খেয়ালই ছিল না। কিন্তু হাফসার কথা শেষ হতে না সে আর চোখে পাশে ফিরে আদিরকে দেখে। একই সাথে খানিকটা অবাকও হয়। আধির চলেই যেতে নিয়েছিল, কিন্তু আচমকা ধৃতিকার গালে চড়ের দাগের কথা শুনতেই তার পা জোড়া সম্পূর্ণ থেমে যায়। এটা কি হচ্ছে তা কারোরই যেন জানা নেই। এত বছরের সম্পর্ক বারবার কাছে আসতে চেয়েও দূরে সরে যাচ্ছে। এই কেমন অতৃপ্ত চাহনার বেড়া জালে দুটি জীবন ক্রমশই অব্যক্ত আবেশে বেষ্টিত হচ্ছে। ইয়াসের রুমে ধৃতিকা চুপচাপ বসে পড়াচ্ছে। ইয়াস চুপটি করে তার সামনে বসে ধৃতিকাকে পড়ার ফাঁকে ফাঁকে আর চোখে তাকিয়ে দেখছে। অন্যদিকে ধৃতিকার সম্পূর্ণ ধ্যান জ্ঞান পড়ার দিকে। তখন হাফসার কাছ থেকে গালের দাগের বিষয়টা কোনো মতে কাটিয়ে নিয়েছে, তবে মন মেজাজ একটু ভালো নেই। ক্রমশ সব বিগড়ে যাচ্ছে। ধৃতিকার পড়ানোর প্রায় শেষের দিকে। ইয়াসকে পড়া বুঝিয়ে দিয়ে আপাতত হোমওয়ার্ক দিচ্ছে সে। এরই মাঝে আচমকা ইয়াস তার উদ্দেশ্যে বলল, মিস একটা কথা বলি। বলো। ধৃতিকা হাসি মুখে বলা কথাতেও ইয়াস মন খারাপ করে বলল, মিস তে তো। ইয়াসের কথা শেষ হতে না হতেই ধৃতিকা তার কথায়
বাধা সেধে মুচকি হেসে বলল, কৃতিকা। ও হ্যাঁ, তো মিস রসগোল্লা, আপনার গালে ওভাবে কে মেরেছে? প্লিজ বলুন না। ইয়াসের কথায় কৃতিকা থমকায়, নোটবুক হতে নজর সরিয়ে ইয়াসের দিকে তাকায়। শুরুতে নাম নিয়ে মুচকি হাসলেও শেষের কথায় নিমিষেই তার মনটা বিষিয়ে গিয়েছে। তবুও সে জোরপূর্বক মৃদু হেসে আওড়ায়। কেন? জেনে কি করবে? কৃতিকা ইচ্ছে করে বানিয়ে বলার মতো কিছু খুঁজে পেল না। যে কেউ দেখা মাত্রই বলবে এটা কারোর হাতের 5 আঙ্গুলের স্পষ্ট ছাপ। পোকা কামড় দিয়েছে কিংবা অন্য কোনো বাহানা দেওয়ার মতো সুযোগ এখানে নেই। কৃতিকার কথা শুনে ইয়াশ বুক ফুলিয়ে বলল, একদম মেরে ফেলবো তাকে। আমার মিস তো একদম রসগোল্লার মতো, বগুড়ার দইয়ের চেয়েও অসাধারণ। অথচ তাকেই কেউ এভাবে কেন মারবে? কোন সাহসে মারবে? আপনি এজন্যই মন খারাপ করে আর আমাকে পড়াতে চাননি, তাই না মিস? তো আপনি একটুও চিন্তা করবেন না মিস, আমি অধীর মামুকে বলে সে বেয়াদবকে অনেক পেটাতে বলবো। তুমি জানো আমার অধীর মামুর গায়ে কত শক্তি? একবার কাউকে মারতে নিলে সে আর বাঁচতেই পারবে না। কৃতিকার কথা শুনে ইয়াশ বুক ফুলিয়ে বলল। ইয়াশের কথায় কৃতিকা মনে মনে তাচ্ছিলের সহিত মৃদু হাসে। যার কাছ থেকে কষিয়ে থাপ্পড় খেয়ে এখন তার এই অবস্থা, সেই ব্যক্তির কাছেই নাকি এই ঘটনার বিচার নিয়ে যাবে ইয়াশ। আচ্ছা, তখন কি আদির রায়া নিজেই নিজেকে মারবে, নাকি নিজের সর্বোচ্চ রাগ ছেড়ে তাকে পুনরায় আরো 2টো কষিয়ে থাপ্পড় দেবে? কৃতিকা এসব ভাবতে ভাবতেই মৃদু হাসে। পরক্ষণেই স্বাভাবিক স্বরে বলে ওঠে, এমন কোনো কিছুর প্রয়োজন নেই। যিনি আমি মেরেছে সে আমার গুরুজন, আমার ভুল ছিল তাই মেরেছে। এতে মন খারাপ করার কিছু নেই। গুরুজন চাইলে ছোটদের শাসন করতেই পারে। কৃতিকার কথার উদ্দেশ্যই হলো ইয়াশের মনে বিষয়টিকে নিয়ে যেন কোনো প্রকার বিরূপ মনোভাবের সৃষ্টি না হয়। যথারীতি ইয়াশও যেন বিষয়টা বোঝার চেষ্টা করে। তবে কৃতিকার পেছনে অকস্মাৎ এসে দাঁড়ানো ব্যক্তিটি কৃতিকার কথায় ভ্রু উঁচিয়ে মৃদু হাসে। কৃতিকা নিজের টোটো ব্যাগ গুছিয়ে উঠতে নেবে, ঠিক সেই মুহূর্তে আচমকা তার সম্মুখে টেবিলের উপর একটা চায়ের কাপ এসে দৃশ্যমান হয়। কৃতিকা কিছুটা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে আনমনে বলে ওঠে, আরে এসবের কি প্রয়োজন? কৃতিকার কথা শেষ হতে না হতেই সে সম্পূর্ণ থমকে যায়। সে ভেবেছিল হয়তো ঈশানী কিংবা অন্য কেউ এসেছে, কিন্তু হঠাৎ নিজের পাশে আধিরকে দেখে সে পুরোপুরি হতভম্ব। আধিরের পুরুষালী হাত খেয়াল না করলেও তার গম্ভীর্যপূর্ণ চেহারার মুখোমুখি হয়ে কৃতিকা সম্পূর্ণ স্তব্ধ। অথচ আধির তার দিকে নির্বিকার চাহনিতে তাকিয়ে রয়েছে, বিশেষ কোনো প্রতিক্রিয়াই নেই। উল্টো কৃতিকা হতে নজর সরিয়ে সে ইয়াশের দিকে তাকায়। ইয়াশ উচ্ছ্বসিত স্বরে বলে, হ্যাঁ মামু, তুমি এখানে? আধির পাশেই তার ছোট্ট বিছানায় গিয়ে বসে পড়ে। অতঃপর খানিকটা মৃদু হেসে বলল, কেন এখানে আসতে পারি না আমি? আধিরের কথা ইয়াশ আর কিছুই বলল না। আধিরকে স্বইচ্ছায় তার রুমে দেখে সে বেশ খুশি হয়েছে। অন্যদিকে কৃতিকা আলতো ভাবে নিজের নজর সরিয়ে মাথা নুইয়ে চুপচাপ বসে রয়েছে। এদিকে ইয়াশের সাথে আধির স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকলেও তার আর চোখা নজর ঠিকই কৃতিকার দিকে, বিশেষ করে কৃতিকার ফর্সা গালের উপর পড়ে থাকা স্পষ্ট লাল হয়ে ওঠা 5 আঙ্গুলের ছাপে। আধির নিজের নজর সরিয়ে নেয়, আড়ালে ভারী শ্বাস ফেলে। ইয়াশের উদ্দেশ্যে বলল, পড়াশোনা কেমন চলছে? তোমার মিস কি ঠিক মতো পড়ে? ঠিক মতো মানে আমার মিস তেতু? না মিস তিতিকা অনেক অনেক ভালো পড়াই না? ইয়াশের কথায় কৃতিকা মাথা নুইয়ে থাকা অবস্থাতেই কিঞ্চিত মুচকি হাসে। আধিরও মৃদু বাঁকা হেসে আর চোখে কৃতিকাকে এক পলক দেখে নেয়। এদিকে কৃতিকা চলে যাবার জন্য কিছু বলে উঠে দাঁড়াবে, ঠিক তৎক্ষণাৎ আধির তার কাছে বাধা সেধে বলল, ইয়াশ, তুমি একটু বাইরে যাও তো, তোমার মিসের সাথে আমার কিছু কথা আছে। আধিরের অভিব্যক্তিতে কৃতিকা চমকায়। তার সাথে আধিরের নতুন করে আবার কিসের কথা থাকতে পারে? ওদিকে আধিরের কথা মতো ইয়াশ একটু দেরি না করে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশ রুম থেকে চলে যেতেই আধির দরজা চাপিয়ে দেয়, তবে পুরোপুরি লক করে না। আধিরের এহেন পদক্ষেপে কৃতিকা আরো ঘাবড়ে যায়। সে উঠে দাঁড়াতে নিলেই আধির তার সামনে এসে বসে। হাতের ইশারায় কৃতিকাকেও চেয়ারে বসতে বলে। কৃতিকা ইতস্তত হয়েই চুপটি করে বসে। আধিরের গম্ভীর অভিব্যক্তিতে কিঞ্চিত ঢোক গেলে পরক্ষণে অস্ফুট স্বরে আওড়ায়, সরি। কৃতিকার কথা শুনে আধির ভ্রু উঁচিয়ে কিঞ্চিত তাচ্ছিলের সহিত বাঁকা হাসে। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে বলল, সরি তো আমার আপনাকে বলা প্রয়োজন। এই বলে আধির থামে। কৃতিকা মুখ তুলে তাকে এক পলক দেখে। আধির মৃদু হেসে ঘাড়টা কিঞ্চিত কাত করে
ত্রিতিকার গালের দিকে তাকায়, পরক্ষণে ভারী শ্বাস ফেলে বলল, সরি, ছোট্ট বেশি জোরে লেগেছে, আর একটু আস্তে দেওয়া উচিত ছিল। আধিরের এহেন নির্বিকার কথা শুনে ত্রিতিকার বিস্ময়ে চোখ বড় হয়। কেউ মুখের উপরে এভাবে কি করে কথা বলতে পারে? আধিরের মাঝে তো সে বিন্দু মাত্র অনুশোচনা বোধও দেখছে না সে। এদিকে বলিষ্ঠ হাতে পাঞ্জাবের হাতাটা আধির আনমনে গুটিয়ে নিতে লাগলো। এভাবে হাতা গুটানো দেখে ত্রিতিকা কিঞ্চিত ঢোক গেলে। গতকাল এভাবে মারামারির পূর্বে আধির প্রস্তুতি নিচ্ছিল, তবে আজও কি এখন তাকে ধরে নিয়ে পেটাবে? না, এ কি করে হয়? অবশ্য এই লোকের উপর কোনো ভরসাও নেই। আধির হাতা গোটানো অবস্থাতেই মাথা উঁচিয়ে ত্রিতিকার দিকে তাকায়, তার ভীত অভিব্যক্তিতে মৃদু হেসে আওড়ায়, চিন্তা নেই, মারবো না আমি আপনাকে। আধিরের কথা শুনে ত্রিতিকা তটস্থ হয়। ওদিকে আধির তার হাত দুটো টেবিলের উপর রেখে আঙ্গুলে আঙ্গুল পুড়ে মুঠো ভাবে এক করে। তার বাম হাতের ব্র্যান্ডের সাদা কালো ঘড়িটা বেশ মানিয়েছে তার ফর্সা হাতে। এত কিছুর মাঝে ত্রিতিকার এই বিষয়টা নজরে রাখলো। যথারীতি ত্রিতিকা নিজের প্রতি বিরক্ত হয়ে তার ভাবনা হতে বেরিয়ে এলো। এদিকে আধির তার উদ্দেশ্যে গম্ভীর্যের সহিত বলল, তুমি স্থিতকা? আধির আরো কিছু বলতে নিয়েছিল, তবে তার কথা শুরু হবার পূর্বেই ত্রিতিকা তার কথায় বাধা সেধে বলল, ত্রিতিকা আমার নাম, তেতোকা না। ত্রিতিকার মৃত বিরক্তি ও রাগান্বিত চাহনিতে আধির মুচকি হাসে। পরক্ষণেই সে বুক ফুলিয়ে ভারী শ্বাস ফেলে বলে, সরি, কিন্তু এখন থেকে আমি আপনাকে মিস তেতোকা বলেই ডাকবো। ইয়াশ আপনার জন্য এত চমৎকার নাম কিভাবে খুঁজে দিল তাই ভাববার বিষয়। আপনার জন্য এই নামে একদম পারফেক্ট। আপনার যেমন নিমের মতো তেতো, আপনার নামটাও ঠিক তেমনই হওয়া উচিত, মিস তেতোকা। আধিরের অতি রঞ্জিত উদ্ভট অভিব্যক্তিতে ত্রিতিকার চোখ মুখ রাগে কুঁচকে যায়। চোয়াল শক্ত হলেও সে সবকিছুই ঠোঁট চেপে সহ্য করে নেয়। এদিকে আধির আর একটু সময় না নিয়ে বলে ওঠে, তুমি তেতোকা, এখানে তো ঠিকই এসছেন, কিন্তু আজ অফিসে যাননি কেন? আধিরের শান্ত গম্ভীর প্রশ্নে ত্রিতিকা কিছুটা চাপা স্বরে আওড়ায়, গতকাল আপনিই তো নিষেধ করেছেন। ত্রিতিকার নমনীয়তায় আধির ব্রুক উঁচিয়ে মৃদু হাসে, আমি যেতে না করলাম, তাই আপনি যাবেন না? বেশ ভালো, তবে সপ্তাহখানেকের মধ্যে 2 লাখ টাকা অফিসে জমা করে দিয়ে যাবেন। ত্রিতিকা এই পর্যায়ে আবার কিছুটা চমকায়। এই বিষয়টা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যদি সত্যি সত্যি এই 2 লাখ টাকা দিতেই হয়, তাহলে সে এতগুলো টাকা পাবে কোথায়? ত্রিতিকা চিন্তিত স্বরে আওড়ায়, কিন্তু আমি এতগুলো টাকা পাবো কোথায়? এটা আপনার ভাবনার বিষয়, আমার নাম তেতোকা। পুনরায় আধিরের নির্বিকার অভিব্যক্তি। ত্রিতিকা যেন বেশ বিরক্ত হলো, সাথে প্রচন্ড অস্বস্তিও হচ্ছে। আপনি চাইলেই ভেবে দেখতে পারেন, এখনো সময় আছে। যদি জব করার ইচ্ছে থাকে তাহলে আগামীকাল অফিস চলে আসবেন, আপনার জন্য বিশেষ সারপ্রাইজ আছে। ত্রিতিকা পুনরায় বিস্মিত চাহনিতে তার দিকে তাকায়। একে তো কি করবে সে চিন্তায় মরিয়া, তার মাঝে আবার কিসের সারপ্রাইজ? আমার শেষমেশ এই খারুসের অফিসেই যেতে হবে। এদিকে ত্রিতিকার ভাবনা চিন্তার মাঝে আধির তার উদ্দেশ্যে বলল, ভাবনা চিন্তা পরে করবেন, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আধিরের কথায় ত্রিতিকা মাথা নুইয়ে চায়ের কাপের দিকে তাকায়। সামনে আধির এভাবে বসে রয়েছে, আর সে একা একাই চা খাবে। বিষয়টা কেমন দেখায় না? ত্রিতিকা মনে মনে এসব ভাবতে লাগলো। অথচ আচমকা আধির বলল, নির্দ্বিধায় খেয়ে নিন, আমি চা খাই না। আধিরের কণ্ঠে ত্রিতিকা চমকায়। সে তো বিষয়টা নিয়ে মনে মনে ভাবছিল, আধির কি করে তার মনের কথা বুঝে গেল। ত্রিতিকা কিঞ্চিত ঢোক গিলে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়, তবে 2-3 বারের বেশি চুমুক সে দিতে পারে না। আধির তার দিকে অপলক ভাবে চেয়ে রয়েছে, অথচ তার এতে তীব্র অস্বস্তি হচ্ছে। একই সাথে আধিরের গম্ভীর অভিব্যক্তিতে বারংবার তার চোখ মুখ শুকিয়ে আসছে। না, আর এখানে থাকা যাবে না। ত্রিতিকা কোনো মতে চায়ের কাপটা টেবিলের যথাস্থানে রেখে দিয়ে সোজা উঠে দাঁড়ায়। আচমকা উঠে দাঁড়ানোতে আধির তার দিকে মুচিয়ে তাকায়। আধিরের নজরের সাথে চোকাচোকি হতেই ত্রিতিকা কিঞ্চিত ঢোক গিলে ইতস্তত করে বলল, আমি সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন আসছি, ভালো থাকবেন। এই বলেই সে এক মুহূর্তও দেরি না করে নিজের ব্যাগটা নিয়ে রুম হতে বেরিয়ে পড়ে। এদিকে আধির তার যাওয়ার পানে কিঞ্চিত মুচকি হেসে বিড়বিড়িয়ে আওড়ায়, ভালো তো আমি সর্বদাই থাকি মিস তেতোকা। এই বলার মাঝে আধিরের নজর পড়ে ত্রিতিকার চায়ের কাপে। অর্ধেকটা চা সে ফেলেই চলে গিয়েছে। আধি ভারী শ্বাস ফেলে, চায়ের কাপটা হাতে তুলে নেয়। পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টিতে চায়ের কাপের চারপাশটায় চোখ বুলিয়ে নেয়।
কাপের বাম পাশে শুকনো ঠোঁটের মৃদু ছাপ স্পষ্ট। আধির বিষয়টা খেয়াল করতেই পুনরায় মৃদু হাসে। পরক্ষণে কি যেন ভেবে ঠিক সেই ঠোঁটের ছাপযুক্ত স্থান বরাবর নিজের ঠোঁট ছোঁয়ায়। জীবনে চা না খাওয়া আদির রায়ান চৌধুরীও শেষমেশ এমন মিষ্টি স্বাদযুক্ত চায়ে দুবার চুমুক দিয়ে মৃদু হেসে বলে ওঠে, এত মিষ্টি খেয়ে কি লাভ, মিষ্টি তো কত তেতেই রয়ে যাবে। আদির এই বলেই থামে। পরক্ষণে আবার ভারী শ্বাস ফেলে গম্ভীর যে সহিত আওড়ায়, একদম নিরামিষ একটা, এ তো আমার চেয়েও বেশি। আধির নিজের কেবিনে প্রবেশের পূর্বে মাথা ঘুরিয়ে একবার তৃতিকার ডেস্কের দিকে তাকায়। না, তৃতিকা আজ আসেনি। সে খানিকটা হতাশ হলো এতে। আজ অফিসে হয়তো নিশ্চিত তৃতিকার দেখা পাবে, কিন্তু এমনটা হলো না। তৃতিকা না আসায় আধির হতাশ হলো ঠিকই, কিন্তু তার এই হতাশার দরুন আকস্মিক ভাবে চোখে মুখে গম্ভীর ও রাগের স্পষ্ট ছাপ তীব্রভাবে ফুটে উঠল। চোয়াল শক্ত করে এক প্রকার রেগে সে নিজের কেবিনের ভেতরে প্রবেশ করে। দরজাটা তীব্র রাগে সজোরে আটকে দিতেই এক বিকট শব্দে চারপাশ ছিঁড়ে যায়। বাহিরের সকলেই বিষয়টা লক্ষ্য করতেই বুঝে যায় আজ আধির রায়ান চৌধুরীর মাথা আর ঠিক নেই। সবাইকে এ নিয়ে সতর্ক থাকতে হবে, নয়তো কখন কি হয়ে যায় তার নিশ্চয়তা নেই। আধির বিরক্তিতে নিজের পরনের কালো রঙের কোটটা টেনে টেবিলের উপরে ছুঁড়ে মারল। সাদা শার্টের হাতা গুটিয়ে দাঁতের দাঁত চেপে ধরল। আকস্মিকতায় তার বলিষ্ঠ গায়ের প্রতিটি ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। তবে এরই মাঝে এই বদ্ধ রুমে এক পরিচয় কণ্ঠস্বর ভেসে এলো, আপনি এমন করছেন কেন? আধিরের জানা মতে এই রুমে সে ব্যতীত আর কেউ নেই। তাহলে এখানে? সে তড়িৎ পাশে তাকাতেই দেখে তৃতিকা দুটো ফাইল নিয়ে সোফার কাছে চুপটি করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ বসে থাকলেও রুমে আধিরের প্রবেশের সাথে সাথে সে উঠে দাঁড়ায়। হঠাৎ আধিরের এত রাগ আর অদ্ভুত আচরণে সে বেশ অবাক হয়। এদিকে আদির বিস্ময়ী চাহনিতেই তৃতিকার দিকে তাকিয়ে থাকে। তার মেজাজটাও ধীরে ধীরে শান্ত হয়। নিজেকে কিছুটা স্বাভাবিক করে ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, আপনি এখানে কি করছেন? আপনি না গতকাল আসতে বললেন। তৃতিকার স্বাভাবিক কণ্ঠে আধিরে ভারী শ্বাস ফেলে। নিজেকে পুরোপুরি তটস্থ করে বলল। আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা বলে ওঠে, না, অত টাকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি এই জবটা ছাড়তে পারবো না। তৃতিকার নমনীয় ইতস্তত কণ্ঠস্বরে আধির অকস্মাৎ মৃদু হেসে ফেলে, যা তৃতিকার নজরে পড়তেই সে বলল, আপনি হাসছেন কেন? আমি কিন্তু সত্যি এতগুলো টাকা। পুনরায় আধির হেসে ফেলে। সে কিসের জন্য হাসছে তা হয়তো নিজেও জানে না। তবে এবার একদম স্বাভাবিক হয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, আসুন, আপনার সাথে একটা প্রয়োজনীয় বিষয়ে কথা বলার আছে। আগে কথাটা বলুন, তারপর না আপনাকে সারপ্রাইজ দেব। পুনরায় সারপ্রাইজের কথায় তৃতিকা থমকায়। কিসের সারপ্রাইজ দিতে চাইছে আধির তাই তার বোধগম্য নয়। এদিকে আধির এসে তৃতিকার পাশে সোফায় বসে পড়ল। তৃতিকাকেও পাশে সোফায় বসতে বলে সেও নির্বিকারে বসলো। আধির এখন অনেকটাই সিরিয়াস হয়ে উঠেছে। চোখ মুখ এক অদ্ভুত শান্ত গম্ভীর ছাপ স্পষ্ট। তৃতিকা ভাবছে আধির তাকে এই মুহূর্তে ঠিক কি বলতে পারে। এরই মাঝে আধির রায়ান ভারী শ্বাস ফেলে বলতে লাগলো, তৃতিকা, আমি জানি না এই বিষয়ে আপনাকে বলার আদৌ কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তবে বিষয়টা যেহেতু আমাদের দুজনের সম্পর্ক ভিত্তিক, তাই আমার মনে হয় এটা আপনাকে জানানো উচিত। আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকা আরো বেশি অবাক হয়। তাদের দুজনের সম্পর্ক ভিত্তিক কিছু, এর মানে কি? আধির কি সে তো ঠিক মতো চেনেও না। আধির আসলে চাইটা কি, কি বিষয়ে কথা বলতে চাইছে? তৃতিকার ভাবনার মাঝেই আধির আবারও বলতে শুরু করে, আমি বারবার সিদ্ধান্ত বদলেছি, কথাটা আপনাকে বলবো নাকি বলবো না, কিন্তু আমার মনে হয় যেহেতু এখানে আপনিও জড়িত আছেন, তাই বেশি ভনিতা না করে জানিয়ে দেওয়াটাই উচিত। আধির কিছু সময়ের জন্য থামে, নিজেকে আরো বেশি তটস্থ করে নিয়ে বলতে শুরু করে, মিস তৃতিকা তালুকদার, আপনি বলেছিলেন আপনার বাড়ি নারায়ণগঞ্জ। এটা আপনি কেন বলেছিলেন? তাই শুরুতে না বুঝলেও পরবর্তীতে খোঁজ নিয়ে বুঝেছে এটা সত্যি আপনার হোম টাউন। কিন্তু আমি যে তৃতিকা তালুকদারকে চিনি, তার বাড়ি হলো কিশোরগঞ্জ। আধিরের কথার ভঙ্গি তৃতিকার কাছে স্পষ্ট নয়, কিন্তু তার কথাগুলো বেশ অদ্ভুত লাগছে। আধির কোন তৃতিকা তালুকদারের কথা বলছে? তার বাড়িও তো কিশোরগঞ্জ। বাবা মায়ের মৃত্যুর পর তীব্র বন্যায় তাদের বসতি ছাড়তে হয়েছিল। এরপর সেই বহু বছর আগে থেকে সে তার চাচা চাচিদের সাথে কিশোরগঞ্জ হতে নারায়ণগঞ্জে এসে থাকা শুরু করে।
যার ফলে তার সার্টিফিকেট সহ সকল জায়গায় হোম টাউন হিসেবে নারায়ণগঞ্জে লেখা হয়। কিন্তু এখন আধি যদি কথার ইঙ্গিতে তারই কথা বলে, তাহলে এই আধির রায়ান কিভাবে তাকে চেনে? সে কি তার পরিচিত কেউ? তৃতিকার বিস্ময়ের ভাবনা চিন্তার মাঝে আধির পুনরায় নিষ্প্রিয় বলতে লাগলো, আজ হয়তো 14-15 বছর আগের কথা। আমি বাবার বিজনেসের সূত্রে কিশোরগঞ্জ গিয়েছিলাম। ওই সময় সেখানে তীব্র এক মহামারীতে সকলের জরাজীর্ণ অবস্থা। আর এই সময় আমার পরিচয় হয় তালুকদার পরিবারের সাথে। জনাব কাশেম তালুকদারই মূলত। আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা বিস্ময়ের সাথে বলে ওঠে, আপনি আমার দাদুকে চেনেন? আমার দাদুই তো কাশেম তালুকদার। জি, আমি আপনার দাদুকে চিনি। তার সাথে আমার প্রথম পরিচয় হয়, বেশ খাতিরও জমে। অ্যাজ ইউজুয়াল আমি সেখানে থাকাকালীন অবস্থাতেই তিনি সেই মহামারীর দরুন আক্রান্ত হয়ে বেশ অসুস্থ হয়েছে এবং আমার কাছে এক অদ্ভুত আবদার করে বসে। আপনার আদৌ কিছু মনে রয়েছে কিনা জানি না, তবে খুব সম্ভবত সে সময় আপনার বয়স আনুমানিক 3.5 থেকে 4 বছরের মতো হবে। আর আপনার দাদু তার জীবনের শেষ ইচ্ছের হিসেবে আপনার সাথে আমার বিয়ে দেওয়ার আবদার করে। তৃতিকা তীব্র বিস্ময়ের সাথে আধিরের দিকে তাকিয়ে, চোখের পলক একেবারে জন্য নামছে না। সে অপলক দৃষ্টিতে আধিকে দেখছে। অন্তঃস্থলে এক তীব্র ঝড়ে যেন সব তোলপাড় হতে শুরু করেছে। আধি যেন তৃতিকার বিষয়টা বেশ ভালোই বুঝতে পারে। সে কিছুটা তৃতিকার দিকে এগিয়ে আসে। খানিকটা ইতস্তত ভঙ্গিতেই আচমকা তৃতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে নিজের হাতের আদলে শক্ত করে চেপে ধরে। এই দফায় তৃতিকা আরো বেশি বিস্মিত। এদিকে আধির স্বাভাবিকভাবে নির্বিকার ভঙ্গিতে বলল, তৃতীয়, আমি জানি এই সম্পর্কটা স্বাভাবিক নয়। আমি বয়সে তোমার যথেষ্ট বড়। আমাদের মাঝে যে অসমতা রয়েছে তা স্বাভাবিক হতে পারে না, কিন্তু সে অতীতের সম্পর্কের ভিত্তিতে আমি আজও তোমার স্বামী। আধির ঠোঁট পিছিয়ে ধীর চাহনিতে তৃতিকার দিকে তাকিয়ে। এদিকে তৃতিকা যেন সম্পূর্ণ স্তব্ধ। সে নিষ্পলক চাহনিতে আধিরকে অপলক দৃষ্টিতে দেখছে। সম্পূর্ণ বাকরুদ্ধ এক মানবীর ন্যায় তার অভিব্যক্তি। আধির বুঝতে পারছে তৃতিকা হুট করে বিস্ময়ের মাঝে আটকে গিয়েছে, কিন্তু সে যা সিদ্ধান্ত নিয়েছে তাতে তৃতিকাকে এই বিষয়টা জানানো প্রয়োজন। কিন্তু তৃতিকা বুঝতে পারছে না আদতে তার কি বলা উচিত। কিঞ্চিত ঢোক গেলে সে মাথা নুয়ে হাতের দিকে তাকায়। আধি তার হাত জোড়া নিয়ে নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে চেপে বসে রয়েছে। তৃতিকা হাতের দিকে তাকাতে আধি তটস্থ হয়ে তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নেয় এবং নিজেকে স্বাভাবিক করে বলতে শুরু করে, তৃতীয়, আমি জানি না এটা জানার পর তুমি আদতে কি ভাবছো, কিন্তু না, আমি সম্পর্কের জন্য তোমার উপর কোনো প্রকার জোরপূর্বক কোনো কিছু নিয়েই কিংবা কোনোদিনই স্বামীর অধিকার ফলাবো না। সেসবের সময়সীমা কিংবা পরিস্থিতি এখন আর নেই। আই নো এই বিয়ের কোনো মানেই নেই, আমিও মানি না। আর আমার মতে তুমি আজ জানার পর হয়তো তুমিও মানবে না। এটা জাস্ট সিম্পল একটা সামাজিক সম্পর্ক, দ্যাটস ইট। আধিরের এহেন কথাবার্তায় তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে এবার হুট করে আধিরের উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে বলে ওঠে, আপনি কি বলতে চাইছেন? এটাই যে আমাদের মাঝে কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও অন্তত আমি আমার দায়িত্বটা পালন করতে চাই। একটা 4 বছরের বাচ্চাকে বিয়ে করাটা কখনোই স্বাভাবিক বিষয়বস্তু নয়। আমি সবকিছু জেনে বুঝেও বিয়েটা করেছিলাম শুধু তোমার দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে। আমি ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছে। আমার মম ছিলেন ব্রিটিশ আর বাবা বাংলাদেশে। অ্যাজ ইউজুয়াল ওই সময় আমার কাছে এইসব বিষয়ের কোনো ভ্যালুই ছিল না। আমার তৎকালীন কালচার মোতাবেক বিয়েটা এক প্রকার ফেলনা ছাড়া কিছুই ছিল না। একজন মানুষের মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমার কাছে তার শেষ সত্তার দাবি করেছে। তার মানবিকতার খাতিরে আমি তার ইচ্ছে পূরণ করেছি। তার মুখে শেষবারের মতো হাসি ফুটাতে আমার যা করার প্রয়োজন ছিল আমি তাই করেছি। কিন্তু এখানে বিষয়টাকে আমি একটু বেশি হেলাফেলা করে ফেলেছি। তুমি তোমার দাদুর সবচেয়ে প্রিয় ছিলে, আর তিনি চেয়েছিলেন তোমার ভবিষ্যৎ যেন সুপ্রসন্ন হয়। তার দায়িত্বটা আমি নেই। বিয়েটা অদ্ভুত কিংবা অযৌক্তিক হলেও তোমার দায়িত্ব নেওয়াটা আমার কর্তব্য ছিল, কিন্তু আমি। তৃতিকা আধিরের এহেন নির্বিকার কথাবার্তায় বেশ অবাকই হলো। স্বয়ং আধির রায়ান চৌধুরী যে তার স্বামী, এটা জানার পর সে যতটা অবাক হয়েছিল তার চেয়ে বেশি বিস্মিত হচ্ছে আধিরের এরূপ কথাবার্তায়। কত সুন্দরভাবে বলে যাচ্ছে বিয়েটা তার কাছে শুধুমাত্র ফেলনা ব্যতীত কিছুই না। আচ্ছা ঠিক আছে,
প্রয়োজন নেই পুরনো সম্পর্ককে টেনে আনার। যার জীবন যেভাবে চলছে সেভাবেই চলুক। আধির আর তার অসম সম্পর্ক তো আর কখনোই স্বাভাবিক হবে না, আর না তারা কোনো সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে পারবে। কিন্তু হঠাৎ কেন আধির এসব কথা তুলছে? সে তার দায়িত্ব নিয়ে কেমনই বা কর্তব্য পালন করতে চাইছে। যেখানে আধি বিয়েটাকেই ন্যূনতম মান্য করছে না, সেখানে কিসের এই দায়িত্ব কর্তব্যের প্রসঙ্গ? মিস্টার অধীর রায়ন চৌধুরী, দয়া করে আপনি কি বললেন? বিয়েটা মান্য না করেও আপনি ঠিক কিসের দায়িত্ব পালন করতে ইচ্ছুক, আর সেটা এত বছর পরেই বা কেন? তৃতিকার কণ্ঠস্বর কিছুটা গম্ভীর, চাহনিতে তীক্ষ্ণ দৃষ্টি। আধির বিষয়টা অবশ্য স্পষ্ট খেয়াল করে। যথারীতি সেও এবার নিজেকে গুটিয়ে স্বাভাবিক করে। ভাব গাম্ভীর্যের স্পষ্টতাকে পুনরায় মুখ অবয়বে ফুটিয়ে তুলে বলে, মিস তৃতিকা, আপনার রাগ করা বা অভিমান করাটা হয়তো স্বাভাবিক। বিয়েটা যেভাবেই হোক, সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি আমার আবশ্যক কর্তব্যের অংশ। আপনার সব ক্ষেত্রে ভালো রাখার দায়িত্বটা আমার, কিন্তু আমি এর কোনো কিছু এতদিন করিনি, কারণ আমি। আধিরের কথা শেষ হলো না, বরং তার আগেই তৃতিকার তীক্ষ্ণতার সহিত বলে উঠল, তা হঠাৎ এত বছর পরে এসে কেন আপনার মনে হচ্ছে আমার দায়িত্ব নেওয়াটা আপনার কর্তব্য? বিষয়টা কি এমন যে আপনি এখন এসে জেনেছেন যে আমার বাবা মা নেই, আমি একজন অনাথ, আমার এই শহরে একা একা থাকা দেখে কি আপনার মনে আমার জন্য বিশেষ কোনো মায়া দয়া জেগেছে? এমনটা হলে প্লিজ মিস্টার অধীর রায়ন, আমার জন্য আপনাকে মোটেও কিছু করতে হবে না। এত বছর আমি বাবা মা ছাড়াই একাই বড় হয়েছি। আমার ফ্যামিলি বলতে আমার কাকা কাকি আমাকে মানুষ করে এ পর্যন্ত নিয়ে এসেছে, আর এখন আমি আমার নিজের দায়িত্ব নিজেই পালন করতে পারি। নিজের দেখভাল করার মতো সামর্থ্য আছে আমার। আর যাই হোক, বাকিটা জীবন আমি এভাবে কর্ম করে খেতে পারি। সরি, কিন্তু আপনার কোনো প্রকার দয়া আমার প্রয়োজন নেই। তৃতিকার কণ্ঠস্বর রুক্ষ। আধির ভারী শ্বাস ফেলে, ঠোঁট চেপে তৃতিকার কথাগুলো শুনল। তবে তৃতিকা আর এখানে এক মুহূর্তও থাকতে চাচ্ছে না। তার এই মুহূর্তে একা থাকা প্রয়োজন। এই ভাবনায় সে উঠে দাঁড়াতে নিলে আধির তৎক্ষণাৎ তৃতিকার হাতটা চেপে ধরে। অকস্মাৎ সোফা হতে উঠে এসে তৃতিকার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। নিমিষেই তৃতিকার বিস্ময়ে চোখ ছানা ভরা। সে চুপটি করে একই সাথে বসে থেকে আধিরকে বিস্ময়ের নজরে দেখছে, অথচ আধিরের মাঝে এ নিয়ে কোনো হেলদোলি নেই। সে নির্বিকারে বলতে লাগলো, আপনি জাস্ট। আধিরের কথা শুরু হবার পূর্বেই তৃতিকা বলে উঠল, আপনি আগে ডিসাইড করুন, এটা আপনি আমাকে তুমি নাকি আপনি বলবেন? তৃতিকার কথায় আধির থমকায়, কিছুটা ভেবে নিয়েই বলে ওঠে, তৃতিকা, তোমার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি ভাবছো দায়িত্ব থেকে যখন এত বছর পালিয়ে বেরিয়েছে, তাহলে আজ কেন সে দায়িত্ব নিতে আমি মরিয়া। কিন্তু বিশ্বাস করো, আমি যখন বিয়ের পর দিন রাতে হুট করে সেখান থেকে চলে এলাম। এবারও আধিরের কথা শেষ হয় না, তার পূর্বেই তৃতিকা বলে উঠল, কেন চলে গিয়েছিলেন? আবেগের বসে বিয়ে করে পরে হুশ হয়েছে? হে, বিয়ে তো আপনার কাছে ফেল না। আপনার হাই সোসাইটিতে তো আমি কিংবা বিয়ে মানানসই নয়, তাই তো পালিয়ে গিয়েছিলেন, তাই না? আমি মোটেও সেরাতে পারিনি তৃতিকা। আমার মা এমনিতেও অসুস্থ ছিল সে সময়, অথচ তিনি লন্ডনে আর আমি বাবা বাংলাদেশে। সেদিন মাঝরাতে আমার কাছে খবর আসে বাবা অনেক বেশি অসুস্থ, আর আমি ওখানে গিয়েছিলাম শুধুমাত্র এক নির্দিষ্ট সময়ের জন্য। আমার ফ্লাইট সহ এভরিথিং আগে থেকে ঠিক করা ছিল। পরদিন নির্দিষ্ট ফ্লাইটে লন্ডনে না ফিরলে অনেক বড় প্রবলেম হয়ে যেত, যে কারণে আমি বেশি কিছু না ভেবে কাউকে না জানিয়ে চলে যাই। ভেবেছিলাম পরে যোগাযোগ করে নেব, কিন্তু একে তো বিয়ে সম্পর্কে আমার ফ্যামিলির কেউই জানতো না। বাবার সাথে লন্ডন ফেরার পথেও এ নিয়ে কথা হয়নি, কারণ তখন শুধু মাথায় মমের চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। মূল কথা, সিচুয়েশনটা এমন ছিল যে আমার না গিয়েও কোনো উপায় ছিল না। তৃতিকা আনমনে আধিরের কথাগুলো শুনল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে নিজের মাঝে। আধিরের প্রতি তীব্র সহানুভূতি হলেও তার প্রতি রাগও হচ্ছে, অথচ তৃতিকা বুঝতে পারছে না এটা আদতে রাগ নাকি অভিমান। আর অভিমান হলেও সে কিসের ভিত্তিতে আধিরের প্রতি অভিমান করছে? আচ্ছা, মানলাম আপনার কথা, তখন না হয় পরিস্থিতির শিকার হয়ে আপনি চলে গিয়েছিলেন, কিন্তু এরপর কি একবারও আপনার মনে হয়নি আজ যার দায়িত্ব নিতে আপনি মরিয়া, সে তখন তার বাবা মা ছাড়া ঠিক কিভাবে আছে? একবারও মনে হয়নি, তাই না? তৃতিকার কথাবার্তায় রাগের চেয়ে বেশি
অভিমানের ছাপ স্পষ্ট। তবে এটাই যেন আদিরকে বেশ অবাক করলো। সে শুরুতে কিছুটা কপাল কুঁচকে ফেললেও পরক্ষণেই স্বাভাবিক স্বরে বলতে লাগলো, মনে হয়েছে এই বিধায় আমি তখন হতে এখন অবধি বহুবার খোঁজ করেছি আপনাদের, কিন্তু পাইনি। আমি লন্ডনে পৌঁছানোর পরপরই মম আমাদের ছেড়ে চলে যান। তার মৃত্যুতে আমি বাবা দুজনেই দিশেহারা। এদিকে বাবাও হুট করে অসুস্থ হয়ে যায়। তার বিজনেস সহ সবকিছুই তখন আমার দায়িত্বে। মন মানসিকতা আর পরিস্থিতি এমন ছিল যে আমি নিজেকে গুছিয়ে নেওয়ার মতো সময়টুকুও পাইনি। তার আগে একের পর এক ঝড় আমার জীবনের সবকিছুকে লন্ডভন্ড করে দিয়ে যায়। মায়ের মৃত্যুর 2 বছর পরপরই বাবাও মারা যায়। এরপর হতে আমি সম্পূর্ণ একা। তার কিছুদিন পরপরই আমার এই বিয়ের ঘটনাটা মাথায় আসে। বিশ্বাস করুন ত্রিতিকা, আমি আপনাকে অনেক খুঁজেছি। বাবার মৃত্যুর পর আমি যখন সম্পূর্ণ একা, তখন প্রায়ই আমি দেশে আসতাম। এরপর কিশোরগঞ্জে আপনার খোঁজে কম করে হলেও 1000 বার গিয়েছি, কিন্তু ততদিনে তালুকদার পরিবারের অস্তিত্ব যেন কিশোরগঞ্জ হতে গায়েব হয়ে গিয়েছে। কেউই আপনাদের খোঁজ দিতে পারেনি। উল্টো এও শুনেছি আপনাদের পরিবার গ্রামবাসী হতে অনেক ঋণ করায় তারা নাকি আত্মগোপনে চলে গিয়েছে। এরপর আর চেয়েও আপনাদের খোঁজ পাইনি। কিন্তু শেষমেশ যখন আপনাকে অফিসের ইন্টারভিউতে দেখলাম, তখনই পুরোদমে এটাই মনে হচ্ছিল আপনি সেই ত্রিতিকা তালুকদার। বিয়ের সময় কাজের মুখে আপনার নামটা না শুনলে হয়তো আমি আপনার নামটাও কখনো জানতাম না। আধি ত্রিতিকার হাত জোড়ার দিকে চেয়ে আনমনে কথাগুলো বলে থামলো। তবে এরই মাঝে আচমকা 1 ফোঁটা জল এসে আধিরের হাতের পিঠে পড়ল। আধির ভ্রু কুঁচকে মাথা উঁচিয়ে ত্রিতিকার দিকে তাকায়। ত্রিতিকা, আপনি কাঁদছেন? ত্রিতিকার চোখ জোড়া ছলছল করছে। অজান্তে 1 ফোঁটা জল গড়িয়ে পড়লেও সে মোটেও কাঁদছে না। মাথাটা ঝিমঝিম করছে তার। এরই মাঝে সে আধিরের কথা শোনা মাত্রই নিজের হাত ছাড়িয়ে নেয়। পরক্ষণেই হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে নিয়ে বলে, না, আমি কাঁদছি না। আমি বাড়ি যেতে চাই, আমার একা থাকার প্রয়োজন। ত্রিতিকার কথায় আধি ভারী শ্বাস ফেলে। আজ এত সহজেই কিভাবে কথাগুলো বলে ফেলেছে সে জানে না। কখনো ত্রিতিকাকে আপনি বলছে তো কখনো তুমি, অথচ এসবেও তার কোনো খেয়াল নেই। এরই মাঝে আধি তার কাছ থেকে উঠে এসে বসে। ত্রিতিকার উদ্দেশ্যে নিষ্পৃহে বলে উঠে, আপনাকে আরো একটা বিষয় বলার আছে, যে সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল আর কি। ত্রিতিকা মুখ তুলে আদির দিকে তাকায়। আবার কিসের সারপ্রাইজ? এর মাঝে আধি নির্বিকারে বলতে লাগলো, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বর্তমানে ছুটিতে রয়েছে। সে 1 সপ্তাহের জন্য ছুটি নিল। বর্তমানে তার মা বেশ অসুস্থ, যার কারণে ছুটিটা দীর্ঘ হয়ে 1 মাস অবধি ঠেকেছে। কিন্তু এই মুহূর্তে বিয়ে ব্যতীত কাজ করাটাও বেশ অসুবিধাজনক। আপনার যদি প্রবলেম না থাকে তাহলে কদিন আপনি আমার বিয়ে হতে পারেন। কাজের চাপ একটু বাড়বে, কিন্তু টেনশন নেই, আমি আপনার সাথে আছি। ত্রিতিকা এবার যেন আরো গোলক ধাঁধায় পড়ে গেল। সে একের পর এক বিস্ময়ের মাঝে ঘুরপাক খাচ্ছে। আর এই আধি সবকিছুতেই যেন নির্বিকার। এত কিছুতেও যেন তার কিছুই এসে যায় না। কতটা স্বাভাবিক থাকতে পারে এই লোক, তা ভাবতেই ত্রিতিকা দিশেহারা। ত্রিতিকার নিস্তব্ধতায় আধি পুনরায় বলল, এত বেশি হাইপার হওয়ার প্রয়োজন নেই। আপনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। আর চাইলে এখনই বাড়ি যেতে পারেন। আই থিঙ্ক আপনার রেস্টের প্রয়োজন আছে। রাত অনেকটা পেরিয়েছে। ত্রিতিকা মগ্ন তার নানান চিন্তা ভাবনায়। আজ অফিস হতে ফেরার সময় নিচতলায় বাড়িওয়ালার ছেলের অনির সাথে দেখা হয়েছে তার। কি অমায়িক তার ব্যবহার! ত্রিতিকাকে দেখা মাত্রই মাথা নুইয়ে বড়সড় এক সালাম দেয় এবং তৎক্ষণাৎ সোজা বাসার ভেতরে প্রবেশ করে। অথচ তার এহেন পরিবর্তনে ত্রিতিকা সম্পূর্ণ বিস্মিত। এত দ্রুত কারো এমন পরিবর্তন, বিষয়টা বেশ আশ্চর্যজনক। তবে সে বর্তমানে এসব নিয়ে ভাবছে না। আদিরের কথা মতো সে তখনই বাড়িতে চলে এসেছে, কিন্তু আসার পর হতেই এভাবে স্তব্ধ হয়ে নিজের চিন্তা ভাবনায় মগ্ন সে। এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত কি হতে পারে তা ত্রিতিকার জানা নেই। আদিরের কথা অনুযায়ী বোঝাই যাচ্ছে সে তাকে স্ত্রী মানে না, কারণ বিয়েটার কোনো মূল্য নেই তার কাছে। অথচ এটাও বলছে স্বামী হিসেবে তার প্রতি যে সকল দায়বদ্ধতা কিংবা কর্তব্যগুলো রয়েছে সেসব পালন করতে ইচ্ছুক। এটা কেমন কথা? যতই হোক, নানান পরিস্থিতির কারণে সে তার দেখভাল করতে পারেনি, কারণ আধির তার খোঁজ পায়নি। কিন্তু এর মানে তো এও না যে তার কোনো প্রয়োজন রয়েছে আধিরের বিশেষ কোনো সিম্প্যাথি কিংবা সাহায্য নেওয়ার। যেখানে আধির বিয়েটা মানে না, তাকে স্ত্রী হিসেবে মানে না, সেখানে আবার কিসের এত দায়বদ্ধতা? এমন তো নয় যে ত্রিতিকা নিজের খেয়াল নিজে রাখতে পারে না,
কয়েক মাস তো হলো এই শহরে একা একাই থাকছে সে। সমস্যা তো একটু আধটু সব জায়গাতেই থাকে, তাই বলে আধিরের সাহায্য ছাড়া সে একেবারে মরে তো যায়নি। কৃতিকার চিন্তা ভাবনায় মিশ্র প্রতিক্রিয়া ঘটছে। কখনো সে আধিরের প্রতি বিরক্ত, আবার কখনো রাগান্বিত, কখনো বা নিজের অজান্তে আধিরের প্রতি বিশেষ এক অভিমান জমছে, অথচ কৃতিকা তা বুঝতেই পারছে না। বদ্ধ কেবিনে দুজন মানবী নিজেদের কাজে মগ্ন। ডেস্কের একপাশে আধির নিজের মতো ফাইল আর ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে, আর অপর প্রান্তে কৃতিকাও নানান ফাইল ও নোটবুকের মাঝে ডুবে রয়েছে। আধিরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে তার কোনো অসুবিধা নেই, সে নির্দ্বিধায় এতে রাজি হয়ে গিয়েছে। কিন্তু এখন এত সব কাজ বুঝতে গিয়ে তার মস্তিষ্ক যেন সম্পূর্ণ অকেজো হয়ে যাচ্ছে। আধির একের পর এক ফাইল, কোম্পানি ডকুমেন্টস, ডিল এগ্রিমেন্ট সহ নানান রকমের বিষয়বস্তুগুলো কৃতিকাকে বোঝাচ্ছে, আর কৃতিকা হু হা করে কোনো মতে বিষয়গুলো নিজের মস্তিষ্কের আয়ত্তে আনার চেষ্টা করছে। এভাবে দুজনের একটানা কাজ করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। দুজনের কাজ ব্যতীত বিশেষ আর কোনো কথাবার্তাই হলো না। যদিও আজ কৃতিকা বেশ আগেই অফিসে এসেছে, কিন্তু তাতে কি, তার কাজ শেষ হওয়ার তো কোনো নামই নিচ্ছে না। অবশ্য কৃতিকা এখনো আনুষ্ঠানিকভাবে আদিরের বিয়ে হয়নি, অফিসের কেউ এই বিষয়টা এখনো জানে না। আজ কাজগুলো বুঝে নিচ্ছে, আগামীকাল আধির নিজেই বিষয়টা অফিসে ঘোষণা করে দেবে এবং আধিরের আসল বিয়ে না আসা অব্দি অনির্দিষ্টকালের জন্য কৃতিকাই এখন তার বিয়ে হয়ে থাকবে। কৃতিকাও ভেবে নিয়েছে আদিরকে বিশেষ কোনো নজরে দেখার প্রয়োজন নেই। আদি যেহেতু তাকে স্ত্রী হিসেবে মান্য করে না, তাহলে সে কেন তাকে বিশেষ কিছু ভাবতে যাবে। এই যে আগেও যেমন তাদের সম্পর্কটা স্বাভাবিক ছিল, এখনো তাই থাক। আলাদাভাবে আদিরকে তার প্রতি কোনো দায়বদ্ধতা রাখতে হচ্ছে না। দুজনের বেশ ভালোই ব্যস্ত সময় পার হচ্ছিল। এরই মাঝে আচমকা আধিরের ফোনে কারো কল এলো। সে ব্যস্ততার মাঝে কলটা রিসিভ করে লাউড স্পিকারে টেবিলের উপরে ফোনটা রাখলো। জি ফুপি, বলুন। সালাম কালাম ছাড়া সোজা এভাবে সম্বোধন। কৃতিকা কিছুটা বিরক্তি আর বিস্ময়ে আধিরের দিকে তাকাতে চেয়েও আর তাকালো না, বরং মাথা নিচু করে ফাইল দেখতে দেখতেই মনে মনে আওড়ায়, ম্যানারলেস খরচ একটা। কৃতিকার বিরক্তবোধ আধিরের নজরে এলো না, তার মনোযোগ ল্যাপটপে। ওদিকে হাফসা বেগম ফোনের অপর প্রান্ত হতে বললেন, আধির বাপ, একটা কথা বলবো, দয়া করে মানা করো না। হাফসার এহেন অভিব্যক্তিতে আধিরের কপাল কিঞ্চিত কুঁচকে যায়, তবুও সে স্বাভাবিক স্বরে বলে, কি বিষয় ফুপি? আগে বলো, তুমি মানা করবে না। আধির বিন্দু মাত্র না ভেবেই নির্বিকারে বলে ওঠে, বিয়ে সম্পর্কিত কোনো কিছু হলে আই সরি, আগেও বলেছি, এখনো বলছি, এসবের বয়স আর আমার নেই। তাই ভালো হয় তোমরা এসব নিয়ে সময় নষ্ট করা বন্ধ করো। আধিরের কথাই যেন হাফসা বেগম বেশ হতাশ হলো। এদিকে কৃতিকা ফাইল দেখার পাশাপাশি সব কথাই স্পষ্টভাবে শুনছে। বাপ, একবার শুধু আমার কথাটা শোনো, একটা মেয়েকে অনেক বেশি পছন্দ হয়েছে, দেখতে শুনতে মাশাআল্লাহ। একবার শুধু তুমি আমাদের সাথে মেয়ের বাড়িতে আসো, খালি মেয়েটাকে দেখে যাবে, আর কিচ্ছু না। পছন্দ হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে। ফুপি, আর কত? আমি 1000 বার বলেছি আমি বিয়ে নিয়ে বিন্দুমাত্র আগ্রহী নেই, তাহলে মেয়ে দেখার প্রসঙ্গ কেন আসছে? আধির কিছুটা শান্ত গম্ভীর্যের সহিত কথাটা বলিয়ে কলটা কেটে দেয়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে, এক প্রকার বিরক্তি নিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগী হয়। এদিকে কৃতিকা তাকে মাঝে মধ্যে আর চোখে চেয়ে চেয়ে দেখছে, কিছু একটা বলার জন্য তার মনটা আকুপাকু করছে, কিন্তু বলবে কি বলবে না তাই এখন বসে বসে ভাবছে। তবুও শেষ পর্যন্ত অধৈর্য হয়ে বলেই দেয়, আমার বিয়ের জন্য পাত্রী খোঁজা হয়েছে। আধির ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা অবস্থাতেই জবাব দেয়। এর চেয়ে বেশি সে একটা শব্দও করলো না। এদিকে কৃতিকার মেজাজ কেন যেন নিমিষেই বিগড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে তা কৃতিকার অজানা, তবে সে কিছুটা চাপা স্বরে আধিরের উদ্দেশ্যে আওড়ায়, বিয়ে করে নিলেই তো পারেন। আধির আনমনে থাকায় সে কৃতিকার কথাটা ঠিক শুনতে পারল না, তাই সে না বোঝার ভঙ্গিতে বলে, জি। কৃতিকা এতে কিছুটা বিরক্ত হয়, তার কেমন যেন অস্বস্তি হচ্ছে, তবুও সে চাপা স্বরে বলল, বললাম এত করে সবাই যখন বলছে তাহলে বিয়েটা চাইলেই করে নিতে পারেন, বয়স তো আর কম হয় না, অনেক হয়েছে তাই না? আধির এবার ল্যাপটপের স্ক্রিন হতে নজর সরিয়ে কৃতিকার দিকে তাকায়। পরক্ষণে কিছু একটা ভেবে ক্ষীণ বাঁকা হেসে বলতে লাগলো, করবে বলছেন? কৃতিকা তীব্র অস্বস্তিতে পড়ে যায়। হুট করে ইচ্ছে হচ্ছে এই খারুস রায়ানের মুখে বরাবর
এই খারুস রায়ানের মুখ বরাবর সজোরে একটা খুশি মেরে নিজেকে শান্ত করতে। তবুও ধৃতিকা নিজেকে শান্ত করে স্বাভাবিক স্বরেই বলল, আধিরা আর কথা বাড়ায় না। আনমনেই কিছুটা মুচকি হাসে। পুনরায় দুজনের মাঝে পিনপতন নীরবতা। কিছুক্ষণ সময় এভাবেই অতিক্রম হবার পর ধৃতিকা ধীর স্বরে আধিরের উদ্দেশ্যে বলে, আপনি একটা কথা বলার ছিল। জি বলুন। আমাদের বিয়েটা আপনার কাছে ফেলনা হলেও সেটা তো বিয়ে, তাই না? হঠাৎ বিয়ের প্রসঙ্গ তোলায় আধির বউ চেয়ে ধৃতিকার দিকে তাকিয়ে বলে, আমি তো বলেছি আপনার যাবতীয় বিষয়ে দেখভাল করার দায়িত্ব এখন আমার। আধিরের কথা শেষ হতে না হতেই ধৃতিকা মনে মনে আওড়ায়, আসছে আমার নীতিফিতির জমিনদার। বিয়ে মানে না, অথচ বউয়ের দায়িত্ব পালন করবে। অথচ মুখে সে বলল, আমি তা বলিনি। বিয়ে একটা ধর্মীয় বিষয়বস্তু, এটার তাৎপর্য অনেক, তাই আপনি চাইলে এটাকে হেলাফেলা করতে পারেন না আমার মতে। ধৃতিকা এটুকু বলে থামে। তাই ইতস্তত বোধে আধির কপাল কুঁচকে তার দিকে তাকায়। ধৃতিকা কিছুটা সময় নিয়ে বলে, আমাদের বিয়ে তো মনে হয় কোনো সরাসরি আইনি নেই, তাই বিয়ে যেহেতু মানেন না, তাহলে আমাদের তালাক হয়ে গেলেই ভালো হয়। দুজনের মাঝে কোনো দায়বদ্ধতাও থাকবে না। আর ধৃতিকার কথা শেষ হয় না, বরং তার পূর্বে আধির ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ায়। তাকে এভাবে আচমকা উঠে দাঁড়াতে দেখে ধৃতিকা স্তব্ধ হয়ে যায়। এদিকে আধির পাশ থেকে নিজের কোটটা পরে নিতে নিতেই শান্ত গম্ভীর্যের সাথে আওড়ায়, তালাকের কোনো প্রয়োজন নেই। আধিরের অভিব্যক্তিতে ধৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে সন্দিহান স্বরে বলল, কিন্তু কেন? ধৃতিকার কথায় আধির তার দিকে মুখ ফিরিয়ে তাকায়। কিঞ্চিত মুচকি হেসে বলে, থাকুক না আর কতদিন সম্পর্কটা। আমি তো আর বিয়ে শাদী করছি না, আর যতদিন না আপনি বিয়ে করছেন ততদিন পর্যন্ত না হয় আমার বউ হয়েই থাকুন। আধিরের হাস্য উজ্জ্বল মুখে এহেন কথা শুনে ধৃতিকা সম্পূর্ণ স্তব্ধ। এটা কেমন কথা? এরই মাঝে আধির রুম হতে বেরিয়ে যেতে যেতে আরো বলে, অফিস শেষে শপিং করতে যাব, নিচে আমার জন্য ওয়েট করবেন। যদি দেখেছি পাকনামি করে আগে চলে গিয়েছেন তাহলে একদম মেরে ফেলবো। শেষের কথাটা আধির যেতে যেতেই ধৃতিকার দিকে মুখ ফিরিয়ে ভ্রু উঁচিয়ে বলে, যেন ধৃতিকাকে এক প্রকার শাসিয়ে গেল। এদিকে ধৃতিকা তার কথার শুরুতেই কিঞ্চিত ঢোক গিলে মুখ ভেঙচিয়ে চাপা স্বরে আওড়ায়, ইস, একদম মেরে ফেলবো। আমি কি তার হাতের মোয়া নাকি? বিয়ে মানে না, আবার বলে বউ হয়ে থাকতে, এখন আবার শাসিয়ে গেল। কত বড় খারুস একটা! সাদে কি আর একে খারুস বলে? মিস্টার খারুস রায়ান চৌধুরী।